তোমাদের সবাইকে স্বাগত। আমরা সবাই পড়াশোনাটা নিশ্চয়ই করছি, আমাদের সময় তো এগিয়ে আসছে, বেশি সময় আর নেই। আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভীষণভাবে বুদ্ধি করে আমাদের ক্লাসগুলো করতে হবে এবং তার সঙ্গে নিজেদের পড়াশোনাগুলো করতে হবে কিন্তু, কারণ আমাদের সময় যেহেতু কম, সুতরাং আমাদের সেক্ষেত্রে কৌশল কাজে লাগাতে হবে। কিভাবে পড়াশোনা হবে, কিভাবে আমরা প্রস্তুতি নেব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো, ওটাই তো টার্গেট। আমাদের কিন্তু পৌঁছতেই হবে, আর কিন্তু পেছন ফেরার কোনো জায়গা নেই। সুতরাং আমাদের প্রতিদিন নিয়ম করে রুটিন বানিয়ে এই 60 দিনের জন্য, বেশি দিন সময় নেই কিন্তু আর হাতে, মাত্র 60 দিন, কিভাবে তার মধ্যে গোটা সিলেবাসটাকে আমাদের সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তার প্রিপারেশন নিতে হবে, সেইটা কিন্তু আমাদের নিজেদের একটু বের করতে হবে। আর সঙ্গে তো আমরা আছি তোমাদের সাহায্য করার জন্য, পথ দেখানোর জন্য, কিভাবে কোন পথে সাফল্য আসতে পারে, কিন্তু শেষ পরিশ্রমটা কিন্তু তোমাদেরই করতে হবে। একটু এবার প্রিসাইজ করার টাইম এসেছে। সিলেবাসটা দেখে সিলেবাসকে কিভাবে সাজালে আমরা এই 60 দিনে সমস্ত পড়াটা কমপ্লিট করতে পারবো, সেইটা কিন্তু একটু ভেবে বের করতে হবে। প্রতিদিন সকালে উঠেই একটা রুটিন করে নেওয়া যে আজ কি কি পড়া হবে, এবং গোটা 60 দিনের একটা রুটিন বানিয়ে নেওয়া যে কবে কোন সাবজেক্টের ওপর কতদিন সময় দিলে আমি তার ঠিকঠাক রেজাল্ট পাবো, আমি সমস্তটা কভার করতে পারবো। এবং তার সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, রিভিশন। একবার নয়, দুবার নয়, অন্তত বার 3 রিভিশন না দিলে কিন্তু এই ইনফরমেশন মনে থাকবে না। সুতরাং রিভিশন ইজ মাস্ট। রিভিশন করতেই হবে আমাদের। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, জমিয়ে রাখা যাবে না, এবং সঙ্গে সঙ্গে রিভিশন চলবে। সুতরাং এই সবটা করার জন্য সময় বের করতে হবে, প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করতে হবে। এইটা কিন্তু, এই কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় যদি ভালো রেজাল্ট করতে হয়। প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে ফেলা। আমরা যে নোটসগুলো দিচ্ছি, আমাদের যে ক্লাস ওয়ার্ক, সেটা তোমরা অ্যাপেই পেয়ে যাচ্ছ, সেটা তোমরা দেখে নিচ্ছ, দেখে প্রিন্ট করে নাও দরকার হলে। পিডিএফ নোটসও নিশ্চয়ই পেয়ে যাবে, একটু সময় হয়তো 1-2 দিন লাগবে, কারণ নোটসটা তৈরি করতেও তো খানিকটা সময় যায়। সুতরাং সেইটা যখন পেয়ে যাচ্ছ, প্রিন্ট করে নিয়ে সেটাকে পড়া বারবার করে, এবং আমরা প্রতিটা ক্লাস আমরা চেষ্টা করি সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের মাথায় যাতে বসে যায়, গেঁথে যায়, সেইভাবেই পড়ানোর। কারণ এখন সত্যি কথা ডেসক্রিপটিভ পড়ার তো কোনো জায়গা নেই, আমাদের পড়তে হবে ইনফরমেশন বেসিসে। সুতরাং সেই জায়গাটা আমরা সবাই চেষ্টা করি, আমাদের ইনস্টিটিউশন চেষ্টা করে যে যাতে সেই জায়গাটায় কোনো ফাঁকি না থাকে। তবে তোমাদেরও দায়িত্ব সেই ফাঁকিটা না দেওয়ার, কারণ এত পড়া, এত সিলেবাস শেষ কিন্তু করতেই হবে, কারণ আমাদের সাফল্য পেতেই হবে, তাই না? আর তো কোনো ফিরে আসার রাস্তা নেই। সুতরাং ওই কনসিস্টেন্সিটাকে রেখে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, এবং তার সঙ্গে সঙ্গে পুরনো পড়া রিভাইজ করা অন্তত বার 3 পরীক্ষার আগে, না হলে পরীক্ষার হলে কিচ্ছু মনে থাকবে না। সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের পড়াশোনাটা এগোবো। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা নিশ্চয়ই সফল হবে, আমরা সবাই নিশ্চয়ই আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো, এই আশা আমরা সবাই রাখি। সেই কারণেই এত পরিশ্রম। আমাদের মাত্র কয়েকদিনের আর বাকি, এই পরিশ্রমটা আমাদের করতেই হবে। একটা দিন চলে যাওয়া মানে কিন্তু চলেই যাওয়া, সেই দিনটা তো আর ফিরে আসে না। সুতরাং প্রতিদিন মনের জোরটাকে রেখে আমাদের কিন্তু এগোতে হবে। কেমন? তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের বিষয় বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথের পরবর্তীকালের সবচেয়ে বোধহয় জনপ্রিয় যে কবি, অবশ্য তাকে শুধু কবি বলাটাও ভুল, তার অনেকগুলো প্রতিভা রয়েছে, তো সেই কবি কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে আজকে আমাদের কথাবার্তা চলবে, আমরা আলাপ আলোচনা করব। বিদ্রোহী কবি তাকে আমরা বলি বটে, তাকে সেই নামেই আমরা চিনি ঠিকই, কিন্তু তিনি তো লিখেছেন মম এক হাতে বাঁকা বাঁশেরও বাঁশরি,
আর হাতে রণতুর্য। সুতরাং তিনি যেমন বিদ্রোহের কবি, তিনি প্রেমেরও কবি। তিনি নাটক লিখছেন, উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, সঙ্গে সঙ্গে কবিতা, প্রবন্ধও লিখছেন। সেই বিষয়গুলোতে আমরা আস্তে আস্তে যাব। যেহেতু কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে জানার জায়গা অনেকটা, ইনফরমেশন অনেকগুলো, সুতরাং আজকের যে আমাদের ক্লাসের সময় তার মধ্যে আমরা শুধু তাকে নিয়েই আলোচনা করতে পারবো। কারণ আমি আগের দিনই বলছিলাম যে রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুটো বিষয় আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তাদের নিয়ে আলোচনা আমাদের একটু বিস্তারিত হবে এবং তাদের নিয়ে তথ্য আমাদের অনেকটাই বেশি হবে এবং সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেশি। আমরা যে ধরনের নোটস তোমাদের দিচ্ছি বা ক্লাসে যে ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, তার বাইরে থেকে আসার সম্ভাবনা সত্যি খুব কম। তবে সম্ভাবনার বা প্রবাবিলিটির কথা তো সত্যি কেউ বলতে পারে না, তবে সত্যি এই ইনফরমেশনের বাইরে আসার সম্ভাবনা কিন্তু খুব কম। তোমরা যদি একটু খুঁটিয়ে পড়ো, একটু আমাদের ফলো করে চলো, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, শুরু করছি আজকে আমাদের ক্লাস কাজী নজরুল ইসলামকে নিয়ে, আমাদের বিদ্রোহী কবি। প্রথমেই যেটা আমাদের সাধারণ ইনফরমেশন যেগুলো থাকে সেইগুলো একটু আমরা দেখে নেব। জন্ম প্রথমেই 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। এটা আমরা সবাই জানি, এটা নিশ্চয়ই ভুল হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম। কতগুলো ইনফরমেশন পাচ্ছি এখানে? বর্ধমান জেলা, আসানসোল মহকুমা, জামুরিয়া ব্লক, চুরুলিয়া গ্রাম, চারটে ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি। সুতরাং সেইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। কি কি? জেলা বর্ধমান, মহকুমা আসানসোল, জামুরিয়া ব্লক এবং চুরুলিয়া গ্রাম। এইখানে জন্মগ্রহণ করছেন কাজী নজরুল ইসলাম। কবে? 1899 খ্রিস্টাব্দের 24 মে, বাংলার 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। পিতামহ কাজী আমিন উল্লাহ। একটু মাথায় রাখবে, খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে এই জায়গাটা পড়ার অতটাও প্রয়োজন নেই, কিন্তু ইনফরমেশনগুলো যেন একেবারে মাথা থেকে বেরিয়ে না যায়, একটু যেন মনে থাকে, কেমন? পিতা কাজী ফকির আহমেদ, তিনি স্থানীয় এক মসজিদের কি ছিলেন? ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম। কি নাম? ফকির আহমেদ। মা ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুন। মায়ের নাম কি? জাহেদা খাতুন। তিনি এই ফকির আহমেদ তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। দাম্পত্য সঙ্গী আমরা জানি, নজরুল দুজনকে বিয়ে করেছিলেন। প্রথম নার্গিস আসার খানম। কি? নার্গিস আসার খানম, যাকে তিনি নার্গিস বলেই ডাকতেন। এবং দ্বিতীয় আশালতা সেনগুপ্ত, যাকে আমরা প্রমীলা দেবী বলে জানি। তাহলে প্রমীলা দেবীর আসল নাম কি বা পূর্ব নাম কি ছিল? আশালতা সেনগুপ্ত। এই ধরনের ছোট ছোট ইনফরমেশন কিন্তু আমাদের আসতেই পারে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু নজরে রাখতে হবে। তাহলে কে কে ছিলেন তার দাম্পত্য সঙ্গী? নার্গিস আসার খানম এবং আশালতা সেনগুপ্ত বা প্রমীলা দেবী। সন্তান কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, যাকে আমরা বুলবুল নামে চিনি, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। 4 সন্তান, 4 ছেলে। কে কে? কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ বা বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। কেমন? এইবার আসি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। এতগুলো পরিচয় নজরুলের ছিল, আমরা সবাই জানি। তার গান নিয়ে তো নতুন করে আজকে কিছু বলার নেই, তার কবিতা নিয়েও নতুন করে বলার নেই, কিন্তু তিনি কিন্তু তার সঙ্গে সঙ্গে ঔপন্যাসিক এবং নাট্যকার, ছোট গল্প রচয়িতা, এই সব গুণগুলোই কিন্তু তার ছিল। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবন, তাহলে কতদিন তিনি সাহিত্য সৃষ্টি করতে পেরেছেন? 23 বছর। কতদিন? 23 বছর। বেশ,
তার এই 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। এ তো নতুন করে বলার মতো কোনো কথাই নয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় কিন্তু তিনি কবি, এবং তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি। কি? বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবি কে ছিলেন? কে ছিলেন না, এখনো তাকেই বাংলাদেশ জাতীয় কবি বলে এখনো মেনে নিয়েছে। কে ছিলেন? তাহলে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোথাকার জাতীয় কবি? বাংলাদেশের জাতীয় কবি। কেমন মনে থাকবে? এরপর আসি একটু পুরস্কার নিয়ে আলোচনা। কি কি পুরস্কার তিনি পেলেন? শুধুই যে কাঁটার মুকুট তা তো নয়, তাকে ভারত এবং বাংলাদেশ দুই দেশের সরকারের তরফ থেকেই কিন্তু কিছু খুবই সামান্য কিছু পুরস্কার দেওয়া হয়েছে। সেই পুরস্কারগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই জগত্তারিণী পদক 1945 কে দিচ্ছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। জগত্তারিণী পদক, কি পদক দিচ্ছে তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়? জগত্তারিণী পদক। এবং ভারত সরকার কি দিচ্ছেন? পদ্মভূষণ 1960 সাল। ভারত সরকারের পক্ষ থেকে 1960 সালে পদ্মভূষণ। তার আগে একটু আমরা এই জায়গাটা একটু মাথায় রাখবো, বারবার আমি এই জায়গাটাকে প্রত্যেকটা স্লাইডে রেখেছি, কারণ একটাই, যাতে বারবার দেখতে দেখতে আমাদের মাথার মধ্যে এই দুটো সাল মাথার মধ্যে গেঁথে যায়, জন্ম এবং মৃত্যু। 1899 জন্ম, 1976 তিনি মারা যাচ্ছেন। তাহলে পদ্মভূষণ কবে পাচ্ছেন? 1960 সাল ভারত সরকারের তরফ থেকে। এরপর বাংলাদেশ সরকার ডিলিট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিলিট উপাধি দিচ্ছেন, সাম্মানিক ডিলিট 1975 খ্রিস্টাব্দে। কত সাল? 1975, মৃত্যুর জাস্ট আগের বছর 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিচ্ছেন। এছাড়াও 1976 তিনি পাচ্ছেন 21শে পদক, বাংলাদেশের বেসামরিক সর্বোচ্চ সম্মান 21শে পদক। সেই 21শে পদক তিনি কবে পাচ্ছেন? 1976 খ্রিস্টাব্দ। তাহলে কবে পাচ্ছেন 21শে পদক? 1976। মৃত্যুর বছরে তিনি বাংলাদেশের 21শে পদক সম্মান পাচ্ছেন। এছাড়াও তিনি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 1977 খ্রিস্টাব্দে। কবে পাচ্ছেন? 1977। কি পুরস্কার? স্বাধীনতা পুরস্কার, এটাও বাংলাদেশের তরফ থেকে। মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ। জন্ম সাল এবং দিন এই দুটো আমাদের মনে থাকে, কিন্তু মৃত্যু সাল এবং মৃত্যু দিনটাও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, রাখতেই হবে, কিছু করার নেই। 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, বাংলাদেশের ঢাকা শহরে 77 বছর বয়সে নজরুল মৃত্যুবরণ করেন। তাকে কোথায় সমাধিস্থ করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হচ্ছে। তাহলে তাকে কোথায় সমাধিস্থ করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই মসজিদের প্রাঙ্গণে তাকে কবরস্থ করা হচ্ছে বা তাকে সমাধিস্থ করা হচ্ছে। তাহলে এই ইনফরমেশনগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, কি কি সম্মান পাচ্ছেন বা কি কি পুরস্কার পাচ্ছেন, এবং জন্ম মৃত্যুর সাল তারিখ এবং কোথায় হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। সমস্যা হলে কিন্তু একটু আমাকে জানাবেন। আচ্ছা, এরপর দেখি বাল্যজীবন ও শিক্ষা। এই জায়গাগুলো যে জায়গাগুলো একটু এলাবোরেটলি আমাদের একটু রাখা হয়েছে এই আজকের ক্লাসের জন্য, কারণ নজরুল আমাদের যেহেতু এত জনপ্রিয় একজন কবি, সুতরাং এবং তার জীবনী যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে, সেই জন্য কিন্তু এই বিষয়গুলো দরকার। এবং নজরুলের মতো একজন মানুষ এত বিচিত্র ভাবে তিনি জীবন কাটিয়েছেন, এত বিচিত্র পেশার সাথে যুক্ত ছিলেন, এত বিচিত্র ভাবে তিনি তার জীবনটা এগিয়েছে, যে সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ছোট ছোট করে মাথায় রাখতে হবে। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল সাধারণ পরিবেশে।
স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই, স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাহলে স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। কোথায় যোগ দিচ্ছেন? ব্রিটিশ সেনাবাহিনী, কারণ তখনও আমাদের এখানে ব্রিটিশ শাসন, এবং 1917 সাল মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়। কেমন? এই বিষয়গুলো একটু পাশাপাশি মাথায় রেখে, সময়টাকে মাথায় রেখে কিন্তু পড়তে হবে, যেটা আমি আগের ক্লাসেও বলেছি, প্রতি ক্লাসেই প্রায় বলি, কারণ সময় ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের সাহিত্যের ক্ষেত্রেও। তাহলে স্কুলের গণ্ডি পার হওয়ার আগে তিনি কোথায় যোগ দিচ্ছেন? ব্রিটিশ সেনাবাহিনীতে, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তিনি যোগ দিচ্ছেন। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ মন নিয়ে। এটা আমরা সবাই দেখেছি, কারণ নজরুল যেভাবে ইসলামী সঙ্গীত রচনা করেছেন ঠিক সেভাবেই তিনি শ্যামা সঙ্গীত রচনা করছেন, তিনি কৃষ্ণ বিষয়ক সঙ্গীত রচনা করছেন, এগুলো আমরা জানি। কবিতার ক্ষেত্রেও তাই। সুতরাং এই ধর্মনিরপেক্ষতা তার ভেতরে কোথা থেকে এসেছে সেই জায়গাটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ তিনি তো একটা সাধারণ দরিদ্র নিম্নবিত্ত মুসলিম পরিবারেরই সন্তান। সেইখান থেকে তার মধ্যে কি করে এই ধর্মনিরপেক্ষতা তৈরি হলো, তার পেছনেও কিছু কারণ কিন্তু রয়েছে, সেটা আমরা একটু জেনে নেব। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে কারাবন্দী করেছিল। কেন? রাজদ্রোহিতার অভিযোগে। কি সেই অভিযোগ? আমরা একটু পরে আসবো সেখানে, কিন্তু এই মুহূর্তে সাল এবং ঘটনাটি মনে রাখা প্রয়োজন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হয়েছিলেন। নজরুল গ্রামের পরিবেশে স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মুয়াজ্জিনকে না, যিনি মসজিদে আজান দেন, আজান দেওয়ার কাজে যিনি নিযুক্ত থাকেন তাকে মুয়াজ্জিন বলা হয়। তো তিনি ছোটবেলায় কিন্তু গ্রামের যে স্থানীয় মসজিদ সেখানে এই মুয়াজ্জিনের কাজ করতেন। মক্তবে অর্থাৎ মসজিদ পরিচালিত মুসলিমদের যে ধর্মীয় স্কুল, সেখানে তিনি কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন করতে শুরু করছেন। তাহলে তিনি কোথায় এই ইসলামী ধর্ম, দর্শন, তত্ত্ব অনুশীলন করতে শুরু করছেন? গ্রামেরই মক্তবে। মক্তব কি না? মসজিদ পরিচালিত মুসলিম ধর্মীয় তত্ত্ব দর্শন শিক্ষার স্কুল। কেমন? 1908 সালে যখন তার পিতার মৃত্যু হয়, অর্থাৎ তার পিতার মৃত্যু কবে হচ্ছে? 1908 সালে, এবং তখন তার বয়স মাত্র 9 বছর, কারণ তিনি জন্মাচ্ছেন 1899। 1899 তিনি জন্মাচ্ছেন, 1908-এ তার পিতার মৃত্যু হচ্ছে। সুতরাং সেই 9 বছর বয়সে পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তাকে অর্থ রোজগারের জন্য কিন্তু বেরোতে হচ্ছে। মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য নামতে হয় তাকে। এই সময় নজরুল মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, কোন পরীক্ষা? নিম্ন প্রাথমিক পরীক্ষা। 10 বছর বয়স, ক্লাস 4 বা 5, এই যে নিম্ন প্রাথমিক আমাদের শিক্ষাটা থাকে, সেই নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করছেন মাত্র 10 বছর বয়সে। একই সাথে তিনি আরো কি করছেন? শিক্ষকতা তো করছেন জীবিকার জন্য, আরো কি করছেন? হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিনের কাজ শুরু করছেন। সুতরাং পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে পিতার মৃত্যুর পর আর্থিক অসঙ্গতির কারণে। তখন তিনি অর্থ উপার্জনের জন্য কি করছেন? যে মক্তবে তিনি পড়াশোনা করছিলেন সেই মক্তবেই শিক্ষকতা গ্রহণ করছেন এবং তার সঙ্গে সঙ্গে হাজি পালোয়ানের যে কবর, সেই কবরের সেবক হিসাবে এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হিসাবে কিন্তু, অর্থাৎ যিনি ওই আজান দেবেন সেই মুয়াজ্জিন হিসাবে কাজ শুরু করছেন। এই সব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামী যে মৌলিক আচার অনুষ্ঠান
সেই মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। কারণ এই কাজগুলো, এই যে কবরের দেখাশোনা করা বা আজান দেওয়া বা মক্তবের শিক্ষা, এর মধ্যে দিয়ে কিন্তু তার ভেতরে ওই ইসলামী ধর্ম তত্ত্ব দর্শন এই এবং মসজিদ মুসলমান বা ইসলাম ধর্মের যে মৌলিক আচার অনুষ্ঠান, সেইগুলো কিন্তু তার মধ্যে, তার সঙ্গে তিনি পরিচিত হচ্ছেন ক্রমাগত, যা পরবর্তীকালে তার সাহিত্যে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং বাংলা সাহিত্যে এই ইসলামী চেতনার চর্চা, বাংলা সাহিত্যে ইসলামী চেতনার যে চর্চা, তা প্রায় নজরুলই শুরু করছেন, এটা কিন্তু আমরা বলতে পারি। কিভাবে আসছে তাহলে তার ভেতরে এই চিন্তা চেতনা? না, এই জীবনটা থেকে কিন্তু তিনি সেই চিন্তা চেতনাগুলো তার মধ্যে চারিয়ে যাচ্ছে এবং যা পরবর্তীকালে তার সাহিত্যে কিন্তু অত্যন্ত প্রভাব ফেলছে। এরপর আসে লেটোর দল। লেটোর দল কি? লেটোর দল বাংলার যে রাঢ় অঞ্চল, সেই অঞ্চলের কবিতা, গান এবং নাচের একটা মিশ্র আঙ্গিক, যা ভ্রাম্যমান, অর্থাৎ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই নাচ, গান এবং নাটকের, কবিতা, নৃত্যের যে মিশ্র আঙ্গিক চর্চার যে দল, তাকে বলা হতো লেটোর দল। এই লেটোর দলেও কিন্তু তিনি যুক্ত হচ্ছেন পরবর্তীকালে। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো, অর্থাৎ বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান যে নাট্যদল, সেখানে তিনি যোগ দিচ্ছেন। এখানকার অনুপ্রেরণা তিনি কোথায় পাচ্ছেন? না, তার চাচা অর্থাৎ কাকা কাজী বজলে করিম। কি নাম তার কাকা বা চাচার? কাজী বজলে করিম। মাথায় থাকবে তো, কাজী বজলে করিম। তো সেই কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের একজন বিশিষ্ট ওস্তাদ ছিলেন, অর্থাৎ পারদর্শী বা দক্ষ মানুষ ছিলেন এই লেটো গানের। হ্যাঁ, এবং তিনি আরবি, ফার্সি, উর্দু এই ভাষাগুলোতে তার অত্যন্ত দখল ছিল। কি কি ভাষা? আরবি, ফার্সি, উর্দু, এই সমস্ত ভাষাতে তার, নজরুলের যে চাচা কাজী বজলে করিম, তার অত্যন্ত দক্ষতা ছিল এবং তিনি অত্যন্ত দক্ষভাবে লেটো গান রচনা করতেন এবং লেটো গানের যে দল, তা পরিচালনা করতেন। এছাড়াও বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। তাহলে কার প্রভাবে বা কার অনুপ্রেরণায় নজরুল লেটো দলের সঙ্গে যুক্ত হচ্ছেন? না, তার চাচা বা কাকা কাজী বজলে করিমের অনুপ্রেরণায় বা প্রভাবে তিনি কিন্তু লেটো গানের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এছাড়া ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকর, এই নামগুলো একটু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি? শেখ চকর কে? কোন লেটো কবি? শেখ চকর বা গোদা কবি এবং কবিয়া বাসুদেব, এই দুজন লেটো কবি, একজন শেখ চকর বা গোদা কবি আর একজন কবিয়া বাসুদেব। তাদের যে লেটো ও কবিগানের যে আসর, সেখানে নজরুল কিন্তু নিয়মিত অংশ নিতেন। কেমন? লেটো দলেই তার সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, সেখানে তাদের অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। তাহলে তার সাহিত্য চর্চাটা কবে শুরু হচ্ছে? অনেক ছোট বয়সেই লেটো দলের সঙ্গে যখন তিনি নানান জায়গায় ঘুরছেন, নানান আসরে আসরে যাচ্ছেন, তখন সেই লেটো গানের দলের প্রয়োজনের খাতিরে কিন্তু তিনি নানান কবিতা বা গান রচনায় তার সূত্রপাত হচ্ছে। হ্যাঁ, শামীম আক্তার। হ্যাঁ, শামীম বলুন। শামীম বলুন, শুনতে পাচ্ছি। কিছু বলবেন? শামীম কিছু কি বলবেন? বেশ, আমরা তাহলে কিছু বলার থাকলে আমরা পরে আসছি। বেশ, আচ্ছা, গান ও কবিতা হ্যাঁ হ্যাঁ শামীম বলুন, শুনতে পাচ্ছেন?
আমি কিন্তু শুনতে পাচ্ছি, বলুন। বোধহয় কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে তিনি কোথায় তার সাহিত্য চর্চায় হাতেখড়ি হচ্ছে? প্রায় লেটো দলের সঙ্গে যখন তিনি নানান জায়গায় নানান আসরে ঘুরছেন, তখন সেই লেটো দলের প্রয়োজনের খাতিরে কিন্তু তার এই কবিতা এবং গান রচনার হাতেখড়ি হচ্ছে বা সূত্রপাত হচ্ছে। নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করতে শুরু করলেন। কারণ গ্রাম বাংলায় যখন ঘুরতে হচ্ছে এই লেটো দলের সঙ্গে, তখন সেখানে শুধুমাত্র কিন্তু মুসলিম পরিবার বা মুসলিম জনগণ থাকছে না। সুতরাং শুধুমাত্র মুসলিম সাহিত্য, ধর্ম, দর্শন এর উপরে গান বা কবিতা লিখলে তখন সেই দলের অত জনপ্রিয়তা তৈরি হবে না, কারণ সবাইকে তো একসাথে নিতে হবে, হিন্দু মুসলমান সেখানে কোনো ভাগাভাগি নেই। সুতরাং সেই লেটো দলের গান লিখতে গেলে তাকে কিন্তু ইসলামী ধর্ম দর্শনের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম দর্শনকেও, হিন্দু সাহিত্যকেও কিন্তু পড়তে হবে, সেই অনুযায়ী কিন্তু গান তৈরি করতে হবে, কবিতা লিখতে হবে, না হলে তো তিনি সেই দলে থাকতে পারবেন না। সুতরাং সেই প্রয়োজনে, সেই লেটো দলের প্রয়োজনেই কিন্তু তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করতে শুরু করছেন এবং একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ সমূহ অধ্যয়ন করতে শুরু করছেন। এইখান থেকে তার মধ্যে হিন্দু ধর্ম, দর্শন, পুরাণ, হিন্দু যে আচার অনুষ্ঠান সেইগুলোর সঙ্গে কিন্তু তার পরিচিতি ঘটছে। সুতরাং একদিকে ইসলাম, অন্যদিকে হিন্দু ধর্ম, এই দুটো জিনিস একসাথে মিলে মিশে যাচ্ছে কিন্তু নজরুলের মনের মধ্যে একদম ছোট বয়স থেকেই, যে কারণে তিনি একদিকে যেমন কৃষ্ণ বিষয়ক গান লিখতে পারছেন, অন্যদিকে কিন্তু তিনি ইসলাম ধর্ম বিষয়ক গান বা কবিতা লিখছেন। কেমন? সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত তিনি রচনা করছেন। কি কি? এর মধ্যে রয়েছে চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সং, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম এবং রাজপুত্রের গান। কেমন দেখা যাচ্ছে তো? চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সং, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম এবং রাজপুত্রের গান, এই যে ধরনের লোকসঙ্গীত বা তিনি রচনা করছেন, সেটা কিন্তু সেই সময়ে লেটো দলের সঙ্গে তাদের প্রয়োজনে লেখা হচ্ছে। কেমন? একদিকে মসজিদ, মাজার, মক্তব জীবন, অন্যদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের জন্য কিন্তু অনেক উপকরণ সরবরাহ করেছে। নজরুল প্রচুর শ্যামাসঙ্গীত রচনা করেছেন, এটা আমরা জানি, এবং নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করছেন, নজরুল তার শেষ ভাষণে কি বলছেন? বলছেন, কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফের। কি বলছেন নজরুল? বলছেন, কেউ বলেন আমার বাণী যবন এবং কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই না, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। অর্থাৎ নজরুলের জীবনের যে মূল কথা, নজরুলের জীবনের যে মূল সাধনার কথা, তার ভেতরের কথা, আঁতের কথা, অন্তরের কথা, সেটা কিন্তু এইটাই। কেউ তাকে বলছেন যবন, কেউ বলছেন কাফের। অর্থাৎ আমরা সেই আমার কৈফিয়তে পড়েছি, তাই না? সেই একজন কাফের বলছেন, তার নিজের ধর্মের মানুষরা তাকে কাফের বলছেন, কারণ তিনি মুসলিম ধর্মের যে আচার নিয়ম বা গণ্ডি তার মধ্যে আবদ্ধ থাকছেন না। আবার হিন্দুরা তাকে কি বলছেন? যবন বলছেন, কারণ তিনি হিন্দু ধর্মের কেউ নন বা তিনি ধর্ম তো হিন্দু নন। কিন্তু তার ভেতরে, তার অন্তঃসত্ত্বায় তো এই দুই ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে, যে কারণে তার শ্যামা সঙ্গীত রচনা, যে কারণে তার ইসলামী সঙ্গীত রচনা, মোহাম্মদের জীবন নিয়ে কাব্য রচনা করছেন। আসছি আমরা, তার মধ্যে আসব।
যে কারণে তিনি বলছেন যে কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। এই ধরনের কোটেশন কিন্তু আসতেই পারে, তুলে দিয়ে বলতে পারে যেটা কার উক্তি। সুতরাং এই কোটেশনগুলো একটু মাথায় রাখতে হবে। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে আবার ছাত্র জীবনে ফিরে যাচ্ছেন। কত সাল? 1910 সাল। তিনি লেটো দল ছেড়ে আবার ছাত্র জীবনে ফিরে যাচ্ছেন এবং তার ছাত্র জীবনের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে। এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল। কোন স্কুল? রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল। এরপর ভর্তি হচ্ছেন কোথায়? মাতরুন উচ্চ ইংরেজি স্কুল। কোথায় ভর্তি হচ্ছেন? মাতরুন উচ্চ ইংরেজি স্কুল, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করছে। তাহলে কোন স্কুল? মাতরুন উচ্চ ইংরেজি স্কুল, এবং যা পরবর্তীকালে নবীনচন্দ্র ইনস্টিটিউশন। এই মাতরুন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আর এক বিখ্যাত কবি, কবি কুমুদ রঞ্জন মল্লিক। কেমন? এই স্কুলের অর্থাৎ মাতরুন উচ্চ ইংরেজি যে স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আর এক বিখ্যাত কবি কুমুদ রঞ্জন মল্লিক, যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন এবং তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। এই কবি কুমুদ রঞ্জন মল্লিককে তিনি প্রধান শিক্ষক হিসেবে পাচ্ছেন তার জীবনে, এই দ্বিতীয়ার্ধের ছাত্র জীবনে এসে। এবং এই কুমুদ রঞ্জন মল্লিকের অনুপ্রেরণায় তিনি কিন্তু সাহিত্য সাধনা শুরু করছেন আবারও। অর্থাৎ তার সাহিত্য সাধনার পেছনে একজন অনুপ্রেরণাকারী হিসাবে আমরা এই কুমুদ রঞ্জন মল্লিকের নামও কিন্তু করতে পারি। এখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর আবার তাকে কাজে ফিরে যেতে হচ্ছে। আবার সেই আর্থিক দৈন্য, আর্থিক অনটন, যে কারণে তিনি আবার পড়াশোনা শেষ করতে পারছেন না। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর এই রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল, তারপর মাতরুন উচ্চ ইংরেজি স্কুল, সেখান থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর আবার তাকে ফিরে যেতে হচ্ছে কাজে। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার এই শিয়ারশোল রাজ স্কুলে ফিরে আসছেন। 1914 খ্রিস্টাব্দে তার আগে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে হচ্ছে। তাহলে কোথায় রানীগঞ্জ, কোথায় ময়মনসিংহ? পড়াশোনার জন্য, কাজের জন্য তাকে এই গোটা জায়গাটা ছুটে বেড়াতে হয়েছিল একটা সময়। রানীগঞ্জের শিয়ারশোল স্কুল, তারপর সেখান থেকে মাতরুন উচ্চ ইংরেজি স্কুল, সেখান থেকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুল, সেখানে সপ্তম শ্রেণীতে ভর্তি হচ্ছেন। 1915 খ্রিস্টাব্দে আবার ফিরে আসছেন রানীগঞ্জে সেই শিয়ারশোল রাজ স্কুল এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করছেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করছেন। কোথায়? এই রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে। কত সাল পর্যন্ত? 1917 সাল পর্যন্ত। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার 4 জন শিক্ষকের দ্বারা প্রভাবিত হচ্ছেন। কে কে? উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে কে? উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1917 খ্রিস্টাব্দের শেষের দিকে মাধ্যমিকের প্রি টেস্ট পরীক্ষা না দিয়ে তিনি যোগ দিচ্ছেন কোথায়? সেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে, যেটা আমরা আগেই দেখলাম। এবং তার ছাত্র জীবনের এখানেই কিন্তু ইতি ঘটছে। কেমন? মনে থাকবে তাহলে ছাত্র জীবনের দুটো ভাগ, প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধে তিনি মুসলিম ধর্মের মসজিদে মক্তবে শিক্ষা লাভ করছেন এবং দ্বিতীয় ক্ষেত্রে এই এতগুলো জায়গাতে কিন্তু তাকে ছুটে বেড়াতে হচ্ছে শিক্ষার জন্য। কেমন? এই জায়গাগুলো, ইনফরমেশনগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এরপর তার সেনাবাহিনীর জীবন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীকালে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরাতে তিনি যাচ্ছেন। তাহলে কোথায়? প্রথমে কলকাতাতে ফোর্ট উইলিয়াম, আমাদের খুব কাছে ফোর্ট উইলিয়ামে, এবং তারপর সীমান্ত প্রদেশ নওশেরায় তিনি যাচ্ছেন সেনাবাহিনীর শিক্ষার জন্য।
এই প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে তিনি সৈনিক জীবন কাটাতে শুরু করছেন। তাহলে কোথায়, কোন সেনানিবাসে তার সৈনিক জীবন কাটছে? করাচিতে, অর্থাৎ বর্তমান পাকিস্তানের যে করাচি, সেই করাচিতে তার সৈনিক জীবন কিন্তু কাটছে। এই সেনাবাহিনীতে তিনি ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। কতদিন? 2.5 বছর। কত থেকে কত? 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত। কবে থেকে শুরু হচ্ছে? 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে। তাহলে সেনাবাহিনীতে তিনি কতদিন থাকছেন? 2.5 বছর, 1917 খ্রিস্টাব্দের শেষ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল, এই সময়টা পর্যন্ত। এই সময়ে তিনি 49 বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ তার রেজিমেন্ট কি ছিল? 49 বেঙ্গল রেজিমেন্ট, এর সদস্য তিনি ছিলেন। এই 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক থেকে বা কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত তার প্রমোশন হয়েছিল। কোথায় কোন কোন পদে তিনি প্রমোশন হয়েছিল তার? এই সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত তিনি হয়েছিলেন। এবং উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখছেন। অর্থাৎ শিক্ষার যে খিদে, জানার যে আগ্রহ তার মধ্যে কিন্তু প্রতিনিয়ত বর্তমান ছিল। তার ছাত্র জীবনের ক্ষেত্রেও দেখেছি, এবং সেনাবাহিনীতে যোগ দিয়েও তিনি কিন্তু সেখানে শুধুমাত্র সেনাবাহিনীর কাজ করছেন না, তিনি কি করছেন? সেখানেও ফার্সি শিখছেন। কার কাছে? সেই রেজিমেন্টের এক পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখছেন। এছাড়াও সহ সৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীত চর্চা কিন্তু তিনি অব্যাহত রাখছেন সেই সেনা জীবনেও। আর গদ্য পদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। কারণ এই সেনানিবাসে থাকাকালীনই তিনি কিন্তু বেশ কিছু কবিতা, গল্প রচনা করছেন। কি কি সেটা আমরা দেখব। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা। তাহলে নজরুলের প্রথম গদ্য রচনা কি? বাউন্ডেলের আত্মকাহিনী। কোথায় লিখছেন? করাচিতে বসে, সেনানিবাসে বসে। আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ওয়ার পোয়েট বলি, অনেককেই বলি, নজরুলকে কিন্তু বলি না। কিন্তু তিনিও আমরা দেখছি সেই সেনা ছাউনিতে বসে সাহিত্য রচনা করছেন। কি কি? বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা, মুক্তি, প্রথম প্রকাশিত কবিতা। তাহলে নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কি? মুক্তি। কোথায় রচনা করছেন? করাচি সেনানিবাস। গল্প, হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। তাহলে কি কি গল্প রচনা করছেন? ব্যথার দান, হেনা, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা। আর এই গল্পগুলো, এর সঙ্গে সঙ্গে কবিতা সমাধি, এটিও তিনি কিন্তু করাচি সেনানিবাসে বসেই রচনা করছেন। তাহলে আমরা দুটো কবিতা পাচ্ছি। কি? এক মুক্তি, যা তার প্রথম প্রকাশিত কবিতা, আর 2 নম্বর সমাধি। এছাড়া কি পাচ্ছি? প্রথম গদ্য রচনা বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম খণ্ড, এবং তার সঙ্গে সঙ্গে পাচ্ছি গল্প। কি কি? হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে। কেমন? এইগুলো কিন্তু আমরা তাহলে কোথায় পাচ্ছি? নজরুলের এই সেনা জীবনে বসে কিন্তু এইগুলো রচিত হচ্ছে। এই সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি কিন্তু এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। কারণ আমরা আগেই দেখেছি কত সালে তিনি যোগ দিচ্ছেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে, 1917 খ্রিস্টাব্দে, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়। সুতরাং সৈনিক হিসেবে তিনি সেই প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু অংশ নিচ্ছেন। 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্টকে ভেঙে দেওয়া হচ্ছে, এবং নজরুল তারপর কলকাতায় ফিরে আসছেন তার সৈনিক জীবন ত্যাগ করে। ঠিক আছে? এরপর আমরা দেখে নেব সম্মাননা। কি কি সম্মাননা তিনি পাচ্ছেন, এটা নিয়ে আমরা আগেই বলছিলাম, এবার আরেকটু বিস্তারিত দেখে নেব। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয়। কত খ্রিস্টাব্দে? 1945। কে দিচ্ছে? কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার তাহলে কি? জগত্তারিণী স্বর্ণপদক। তাহলে
নজরুল 1945 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক লাভ করছেন। 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, 1960 সালে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ তিনি লাভ করছেন বা পদ্মভূষণ সম্মানে তাকে ভূষিত করা হচ্ছে। কত খ্রিস্টাব্দ? 1960। তাহলে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কি? পদ্মভূষণ। কাজী নজরুল ইসলামকে 1974 সালে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হচ্ছে। কবে? 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশ তাকে জাতীয় কবির মর্যাদা দিচ্ছে। তবে এখানে একটা বিষয় আছে, তবে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে তাকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু 2024 সালে, জাস্ট গত বছর। 1974 সালে বাংলাদেশ তাকে জাতীয় কবি বলে স্বীকার করছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে কবে? 2024 সালে। এই দুটো বিষয় কিন্তু একটু গুলিয়ে যেতে পারে, এটা কিন্তু একটু ক্লিয়ার করে বুঝে নাও যে 1974 সালে বাংলাদেশ তাকে রাষ্ট্রীয় জাতীয় কবির সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, কিন্তু 2024 সালে তার যে সরকারি আনুষ্ঠানিক স্বীকৃতি সেটা তিনি কবে পাচ্ছেন? 2024 সালে। এই জন্য তাকে সরকারিভাবে একটা গেজেট প্রকাশ করে সেই সম্মান কিন্তু তাকে দেওয়া হয়েছে। কেমন? তার রচিত চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল, যে গানটি, সেটি কিন্তু বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত। কি হিসাবে গৃহীত? রণসঙ্গীত হিসাবে। নজরুলের কোন গান? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এইটি বাংলাদেশের রণসঙ্গীত। 1976 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। 1976 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশের নাগরিকত্ব তাকে দেওয়া হয়। তার আগে পর্যন্ত তিনি ভারতীয় নাগরিক ছিলেন। চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, এটা আমরা সবাই জানি। এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যুর কিছুদিন আগেই তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। একই বছরের অর্থাৎ 1976 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারিতে তাকে 21শে পদকে ভূষিত করা হয়। কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দের কত তারিখ? 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন তাকে বাংলাদেশ সরকার 21শে পদকে ভূষিত করে। এই 21শে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান সূচক সর্বোচ্চ সম্মান। এছাড়া 1977 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান, যা বাংলাদেশের সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার। তাহলে 21শে পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার বাংলাদেশের, সেটা তিনি পাচ্ছেন কবে? 1976 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি। এছাড়াও তিনি 1977 খ্রিস্টাব্দে অর্থাৎ তার পরের বছরে বাংলাদেশে যে সর্বোচ্চ বেসামরিক সম্মান সেই স্বাধীনতা পুরস্কারে তাকে ভূষিত করা হয়। কেমন? মনে থাকবে? আচ্ছা, এরপর দেখে নেব নজরুল ইসলামের কিছু ছদ্মনাম এবং উপাধি, কারণ এই ছদ্মনামগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। কি কি ছদ্মনাম? নুরু, নরু, তারাখ্যাপা, নজরুল এছলাম, ঠিক আছে, নজরুল এছলাম, মোহাম্মদ লোক হাসান, মোহাম্মদ লোক হাসান, কলহন মিশ্র। এইটা একটু ইম্পর্টেন্ট, এই কলহন মিশ্র নামটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। কেমন? বাদ বাকিগুলো একটু মাথায় রাখতে হবে, কিন্তু কলহন মিশ্র নামটা যেন পরিষ্কার মনে থাকে। ধূমকেতু, নজর আলী, হই হই কাজী। তাহলে এইগুলো তার ছদ্মনাম। কি কি? আবার বলছি, নুরু, নরু, তারাখ্যাপা, নজরুল ইসলাম, মোহাম্মদ লোক হাসান, কলহন মিশ্র, ধূমকেতু, নজর আলী এবং হই হই কাজী। এই যে মোহাম্মদ লোক হাসান, এই ছদ্মনামে তিনি কি লিখছেন? পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার নামে একটি রেকর্ড নাটিকা, অর্থাৎ যে নাটকগুলো আমরা রেডিও
তে যে নাটকগুলো শুনে থাকি সেই রেকর্ড নাটিকা, রেকর্ডের জন্য লেখা নাটিকা, সেই পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার যা 1933 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, সেইটি কিন্তু তিনি এই মোহাম্মদ লোক হাসান ছদ্মনামে লিখছেন। তাহলে এই বিষয়টা মাথায় থাকবে, মোহাম্মদ লোক হাসান ছদ্মনামে তিনি কি লিখছেন? পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার নামে একটি রেকর্ড নাটিকা। কেমন? এইবার উপাধি কি কি? বিদ্রোহী কবি তো বটেই, সাম্যবাদী কবি, মানুষের কবি, যুগের কবি, বুলবুল, গাজী আব্বাস বিটকেল, এটাও যেন মাথায় থাকে, গাজী আব্বাস বিটকেল, ব্যাঙাচি কবি, মৈত্রীর কবি, হাবিলদার কবি। এই উপাধিগুলো নজরুলকে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে, নানান রকম কাজের জন্য। এবং কাজী নজরুল ইসলামের ছোটবেলার ডাকনাম কি ছিল আমরা সবাই জানি, দুখু মিয়া, তাই না? ছোটবেলার ডাকনাম দুখু মিয়া। আচ্ছা, এরপর আসি আমরা পত্রিকা সম্পাদনা। নজরুল ইসলাম কিন্তু 3টে পত্রিকা সম্পাদনা করেছিলেন। কেমন? কি কি? নবযুগ, ধূমকেতু এবং লাঙল, এই যে 3টে পত্রিকা, মোট 3টি পত্রিকা নজরুল ইসলাম সম্পাদনা করেছিলেন। কি কি? নবযুগ, ধূমকেতু এবং লাঙল। কি কি? নবযুগ, ধূমকেতু এবং লাঙল। কেমন? এই নবযুগ তার সম্পাদিত পত্রিকা, এটি তিনি যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদের সঙ্গে। তাহলে এই নবযুগ পত্রিকা যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন কার সঙ্গে? রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদের সঙ্গে। মুজাফফর আহমেদ আমাদের ভারতবর্ষের বামপন্থী চিন্তাধারার যে প্রায় পথপ্রদর্শক তাকে আমরা বলতে পারি, তাই তো? তাই সেই মুজাফফর আহমেদের সঙ্গে যুগ্ম সম্পাদনায় এই নবযুগ পত্রিকা সম্পাদনা করছেন নজরুল। 1920 খ্রিস্টাব্দের 12 জুলাই এই পত্রিকা প্রথম প্রকাশিত হচ্ছে। কত? 1920 খ্রিস্টাব্দের 12 জুলাই। কেমন? কত খ্রিস্টাব্দে তাহলে নজরুল এই নবযুগ পত্রিকা সম্পাদনা করছেন? 1920 খ্রিস্টাব্দের 12 জুলাই এই নবযুগ পত্রিকা তিনি মুজাফফর আহমেদের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করছেন। এটি নজরুল ইসলাম প্রকাশিত প্রথম পত্রিকা। তাহলে নজরুল ইসলাম সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি? এই নবযুগ পত্রিকা। কেমন? নজরুল ইসলামের সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি? নবযুগ পত্রিকা, যা তিনি যুগ্মভাবে সম্পাদনা করছেন মুজাফফর আহমেদের সঙ্গে, এবং তার প্রথম প্রকাশ হচ্ছে 1920 খ্রিস্টাব্দের 12 জুলাই। এটি প্রথমে সান্ধ্য পত্রিকা হিসেবে প্রকাশিত হওয়া শুরু করে। তাহলে এটি প্রথমে কি ধরনের পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছিল? সান্ধ্য পত্রিকা, অর্থাৎ সন্ধেবেলায় প্রকাশ হতো। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শেরে বাংলা A.K. ফজলুল হক। প্রতিষ্ঠাতা সম্পাদক কি ছিলেন? শেরে বাংলা A.K. ফজলুল হক ছিলেন এই নবযুগ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তাহলে যদি এরকম ভাবে প্রশ্ন আসে যে নবযুগ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নামটা কে? শেরে বাংলা, এটা তার উপাধি, শেরে বাংলা A.K. ফজলুল হক। কেমন? অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করছেন। তাহলে নজরুলের নিয়মিত সাংবাদিকতার সূচনা কোথা থেকে হচ্ছে? না, এই নবযুগ পত্রিকা থেকে। এরপর ধূমকেতু। ধূমকেতু নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব বলে এখানে ছোট করেই বলছি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত এই পত্রিকাটি প্রথম 1922 খ্রিস্টাব্দের 11 আগস্ট, 26 শ্রাবণ 1329 বঙ্গাব্দ প্রকাশিত হয়। তাহলে ধূমকেতু কবে প্রকাশিত হচ্ছে? 1922 খ্রিস্টাব্দের 11 আগস্ট। 11ই আগস্ট একটা বিখ্যাত দিন, তাই তো? 11ই আগস্ট কি হয়েছিল? ক্ষুদিরামের ফাঁসি, তাই তো? সেই বিখ্যাত দিনে 1922 খ্রিস্টাব্দের 11ই আগস্ট এই ধূমকেতু পত্রিকা প্রকাশিত হচ্ছে, এবং বাংলার যে তারিখ সেটা হচ্ছে 26শে শ্রাবণ 1329 বঙ্গাব্দ। এই পত্রিকাটি দ্বিসাপ্তাহিক একটি পত্রিকা, অর্থাৎ সপ্তাহে দুবার প্রকাশিত হতো। এটি কি পত্রিকা? কি ধরনের পত্রিকা? দ্বিসাপ্তাহিক পত্রিকা। তাহলে নবযুগ প্রথমে কিভাবে প্রকাশিত হচ্ছিল? সান্ধ্য পত্রিকা হিসাবে। আর ধূমকেতু কি? দ্বিসাপ্তাহিক, অর্থাৎ সপ্তাহে দুবার করে প্রকাশিত হতো। এটি নজরুল ইসলাম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা। এবার আসি লাঙল, তার পরিচালিত পত্রিকা। লাঙল পত্রিকাটি 1925 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর প্রথম প্রকাশিত হচ্ছে।
তাহলে লাঙল কবে প্রকাশিত হচ্ছে? 1925 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর প্রথম প্রকাশিত হচ্ছে। এটি ছিল কলকাতা থেকে প্রকাশিত বামপন্থী সাহিত্যিক পত্রিকা এবং শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায় পার্টির আনুষ্ঠানিক প্রকাশনা। তাহলে কলকাতা থেকে প্রকাশিত একটি বামপন্থী পত্রিকা যা নজরুল সম্পাদিত, তার নাম কি? লাঙল। সেটা কবে প্রকাশ হচ্ছে? 1925 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর। এবং তার এটি কাদের আনুষ্ঠানিক প্রকাশনা? না, এই শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায় যে পার্টি তার আনুষ্ঠানিক প্রকাশনা কিন্তু এটা, এবং এটি নজরুল ইসলাম সম্পাদিত তৃতীয় বা শেষ পত্রিকা। তাহলে নজরুল সম্পাদিত শেষ পত্রিকা কোনটি? লাঙল। এইবার আমরা একটু ধূমকেতু পত্রিকাতে আসব। এই হচ্ছে ধূমকেতু পত্রিকার প্রচ্ছদ বা প্রথম পৃষ্ঠা, একটি সংখ্যার। অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটেছিল তাতে ধূমকেতু পত্রিকার কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছেন? রবীন্দ্রনাথ লিখছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু। তারপর লিখছেন একটা ছোট্ট কবিতার অংশ, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দূর দিনের এই দুর্গ শিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন। তাহলে কি লিখছেন? আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দূর দিনের এই দুর্গ শিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ এই আশীর্বাণী লিখে পাঠাচ্ছেন এবং পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই আশীর্বাণী কিন্তু লেখা থাকতো। কেমন? কোন পত্রিকা? ধূমকেতু পত্রিকা। তাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ কি লিখছেন? লিখছেন আয় চলে আয় রে ধূমকেতু, এবং সেই যে কবিতা তার কিন্তু পত্রিকার প্রথম পাতার শীর্ষে মুদ্রিত হতো। এই পত্রিকায় 26শে সেপ্টেম্বর 1922, এই যে সংখ্যা 26শে সেপ্টেম্বর 1922, ভীষণ মাইনিউটলি এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে আসতেই পারে। 26শে সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। কোন কবিতা? আনন্দময়ীর আগমনে। কোন পত্রিকায়? ধূমকেতু পত্রিকায়। কত সালে প্রকাশিত হচ্ছে? 26শে সেপ্টেম্বর 1922 সালে। এবং এই কবিতা প্রকাশিত হওয়ায় 8 নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হচ্ছে। কোন সংখ্যা? এই 26শে সেপ্টেম্বর 2022 সংখ্যা, যে সংখ্যায় নজরুলের আনন্দময়ীর আগমনে এই, হ্যাঁ তনিমা, এক সেকেন্ড, হ্যাঁ তনিমা বলুন, কিছু বলবেন? তনিমা, তনিমা কিছু বলবেন? বোধহয় ভুল হয়ে গেছে। ঠিক আছে, বেশ। আচ্ছা তাহলে, হ্যাঁ তনিমা বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো তনিমা, বেশ আমরা পরে নিচ্ছি। আচ্ছা তাহলে কোন কবিতা? আনন্দময়ীর আগমনে। সেই কবিতা কোথায় প্রকাশিত হচ্ছে? ধূমকেতু পত্রিকাতে। কত সংখ্যাতে? 26শে সেপ্টেম্বর 1922 সংখ্যাতে প্রকাশিত হচ্ছে। এবং এই কবিতা প্রকাশিত হওয়ার জন্য 8 নভেম্বর, ওই বছরেরই 8 নভেম্বর তারিখে পত্রিকার এই সংখ্যাটি, অর্থাৎ এই 26 সেপ্টেম্বরের যে সংখ্যাটি, সেইটি কিন্তু নিষিদ্ধ ঘোষিত হচ্ছে। একই বছরের 23শে নভেম্বর, একই বছর অর্থাৎ 1922-এরই 23শে নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হচ্ছে। কত তাহলে? 1922 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর
কি গ্রন্থ? যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থ নজরুলের, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হচ্ছে। হ্যাঁ জয়শ্রী বলুন। জয়শ্রী কিছু বলবেন? বলুন, আমি শুনতে পাচ্ছি। বেশ, ঠিক আছে। আচ্ছা, এই যে যুগবাণী তাহলে কি? একটি প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ জয়শ্রী বলুন। কিছু বলবেন? হ্যাঁ, মাইকে তো সাউন্ড ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ, তা কবে বাজেয়াপ্ত করা হচ্ছে? 23 নভেম্বর 1922 খ্রিস্টাব্দে, এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হচ্ছে। এবং 1923 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি দিচ্ছেন। কোথায়? চিফ রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে। কোথায় দিচ্ছেন? চিফ রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে। তিনি কোথায় জবানবন্দি দিচ্ছেন তাহলে? 1923 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি চিফ রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে তিনি কিন্তু আত্মপক্ষ সমর্থন করে একটি জবানবন্দি দিচ্ছেন। তার এই যে জবানবন্দি, তা বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ মর্যাদা লাভ করেছে। এটিও একটি প্রবন্ধ হিসেবে গৃহীত হয়েছে এবং রাজবন্দির জবানবন্দি নামে সেটি কিন্তু বিশেষ মর্যাদা লাভ করেছে। এই জবানবন্দিতে নজরুল কি বলছেন? বলছেন, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজ দ্বারে অভিযুক্ত। তারপর বলছেন, আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়। কি বলছেন? সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। কি বলছেন? আমার হাতের ধূমকেতু, অর্থাৎ এই যে পত্রিকা ধূমকেতু, সেই আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। কেমন? 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং আলিপুর কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দী করে রাখা হয়। তাহলে কবে? 16 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দ তাকে বিচারের পর 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে? আমাদের আলিপুর সেন্ট্রাল যে জেল, আলিপুর কেন্দ্রীয় কারাগার, তখন সেখানে রাখা হচ্ছে। এইখানে তিনি যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন, তখন অর্থাৎ 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করলেন। কে উৎসর্গ করলেন? রবীন্দ্রনাথ। কবে? এই 1923 জানুয়ারি। কি উৎসর্গ করলেন? এক গীতিনাট্য যার নাম বসন্ত, সেটি তিনি নজরুলকে উৎসর্গ করছেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হচ্ছেন এবং জেলে বসেই সেই আনন্দে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা রচনা করছেন। তাহলে এই ধূমকেতু পত্রিকার ওই একটি সংখ্যার সঙ্গে কিন্তু অনেকগুলো বিষয় যুক্ত হয়ে পড়ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের খুব 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 গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে কি ধূমকেতু কবে বেরোচ্ছে সেটা আমরা দেখলাম, ধূমকেতুকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ কি লিখছেন সেটা দেখলাম,
তাহলে আনন্দময়ীর আগমনে কবে প্রকাশ হচ্ছে সেটা দেখলাম, কবে? 26শে সেপ্টেম্বর 1922, যে সংখ্যা ধূমকেতুর সেইখানে বেরোচ্ছে আনন্দময়ীর আগমনে কবিতা। যে কবিতা প্রকাশিত হওয়ায় 8ই নভেম্বর ওই সংখ্যাটিকে অর্থাৎ 26শে সেপ্টেম্বরের সংখ্যাটিকে নিষিদ্ধ ঘোষিত করা হচ্ছে। তারপরেই 23শে নভেম্বর তার যুগবাণী যে প্রবন্ধ গ্রন্থ সেটাকে বাজেয়াপ্ত করা হচ্ছে এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপর 1923 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর তিনি জবানবন্দি দিচ্ছেন ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এবং সেখানে জবানবন্দিতে তিনি বলছেন, আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। কারণ তিনি যেটা করেছেন সেটা অন্যায় নয়, অপরাধ নয়, সেটা মানে দেশের বিচারে, রাষ্ট্রের বিচারে সেটা রাজদ্রোহিতা হতে পারে, কিন্তু ন্যায়ের বিচারে সেটা ন্যায়দ্রোহিতা নয়, সত্যদ্রোহিতা নয়। এবং এই বিচারের পর 16ই জানুয়ারি নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আলিপুর সেন্ট্রাল জেল, আলিপুর কেন্দ্রীয় কারাগার, এখন সংশোধনাগার, সেখানে তাকে রাখা হচ্ছে। এবং এই সময় 1923-এর জানুয়ারিতে রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করছেন এবং সেই আনন্দে উল্লসিত হয়ে জেলে বসেই নজরুল কি রচনা করছেন? আজ সৃষ্টি সুখের উল্লাসে, এই কবিতা। কেমন বোঝা গেল? এরপর সাহিত্য জগতে আত্মপ্রকাশ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম বাউন্ডেলের আত্মকাহিনী, যেটা সেই করাচি সেনানিবাসে বসে তিনি রচনা করেছিলেন, আমরা দেখেছি। এই ছোট গল্প, এটি তাহলে কি? একটি ছোট গল্প। তাহলে তার প্রথম প্রকাশিত রচনার নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী, যেটি একটি ছোট গল্প। এই গল্পটি জ্যৈষ্ঠ 1326 1919 খ্রিস্টাব্দে সওগাত পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কবে প্রকাশ হচ্ছে? জ্যৈষ্ঠ 1326 বঙ্গাব্দ 1919 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? সওগাত পত্রিকায় এই নজরুলের প্রথম লেখা গদ্য রচনা বাউন্ডেলের আত্মকাহিনী নামক যে ছোট গল্প সেটা প্রকাশিত হচ্ছে। এইবার আমরা একটু তার প্রথম প্রকাশিত রচনাগুলো একটু দেখে নিই। প্রথম প্রকাশিত রচনা সমস্ত কিছুর মধ্যে যদি আমরা দেখতে যাই, সমস্ত রচনার মধ্যে প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী, যা 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি প্রকাশ পাচ্ছে 1919-এ। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রকাশিত প্রবন্ধ তাহলে কি? তুর্ক মহিলার ঘোমটা খোলা। এটিও 1919-এ বেরোচ্ছে, এটিরও প্রকাশকাল 1919 খ্রিস্টাব্দ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা। এটা কবে বেরোচ্ছে? 1922 খ্রিস্টাব্দে বেরোচ্ছে। কেমন? প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? বাঁধনহারা, প্রকাশিত হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত গল্প সংকলন ব্যথার দান 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। প্রথম প্রকাশিত নাটক কি? ঝিলিমিলি, এটিও বেরোচ্ছে 1931 খ্রিস্টাব্দে। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটা? যুগবাণী, যা বাজেয়াপ্ত হচ্ছে। এটি কবে বেরোচ্ছে? 1922 খ্রিস্টাব্দে। তাহলে এই জিনিসটা, এই তালিকাটা একটু যেন চোখের সামনে ভেসে থাকে সব সময়। প্রথম প্রকাশিত কি কি, কি নাম এবং কবে প্রকাশ পাচ্ছে, এই চার্টটা একটু কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। প্রথম প্রকাশিত রচনা তাহলে কি হলো? বাউন্ডেলের আত্মকাহিনী নামক ছোট গল্প, সেটি কবে বেরোচ্ছে? 1919 খ্রিস্টাব্দে। তারপর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি 1919। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটিও 1919। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা, সেটা 1922। তারপর প্রথম প্রকাশিত উপন্যাস কি? বাঁধনহারা, 1921। প্রথম প্রকাশিত গল্প সংকলন কি? ব্যথার দান, 1922। প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি, 1931। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কি? যুগবাণী, 1922, যা বাজেয়াপ্ত হয়েছিল কিসের অভিযোগে? রাজদ্রোহিতার অভিযোগে। কেমন? এরপর নজরুলের কাব্যগ্রন্থগুলো একটু এক নজরে দেখে রাখতে হবে। কি কি নাম এবং প্রকাশকাল, এই তালিকাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথমে কি আসছে? অগ্নিবীণা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, আমরা একটু আগেই পড়লাম। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922, দোলন চাপা 1923, বিষের বাঁশি 1924, ভাঙার গান 1924, ছায়ানট 1925,
চিত্তনামা 1925, সাম্যবাদী 1925, ফণিমনসা 1925, সর্বহারা 1926, ঝিঙে ফুল 1926, চক্রবাক 1929, সন্ধ্যা 1929, প্রলয় শিখা 1930, নতুন চাঁদ 1945 এবং মরু ভাস্কর যা একটি অসম্পূর্ণ কাব্য সেটি বেরোচ্ছে 1950। তাহলে আমরা দেখছি 1922 খ্রিস্টাব্দে একটা কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে, কি? অগ্নিবীণা। 1923-এও একটাই কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে, কি? দোলন চাপা। 1924-এ এসে আবার দুটো কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে। তাহলে 1924 সালে কি কি কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে? বিষের বাঁশি আর ভাঙার গান, এই দুটোই প্রকাশ পাচ্ছে কত খ্রিস্টাব্দে? 1924-এ। এরপর 1925-এ আমরা 4টে কাব্যগ্রন্থ পাচ্ছি। 1925-এ আমরা কটা কাব্যগ্রন্থ পাচ্ছি? তাহলে 4টে কাব্যগ্রন্থ পাচ্ছি। কি কি? ছায়ানট, চিত্তনামা, সাম্যবাদী এবং ফণিমনসা। এই কটা আমরা কবে পাচ্ছি? 1925-এ। 1926-এ আবার দুটো, সর্বহারা এবং ঝিঙে ফুল, এই দুটো 1926-এ পাচ্ছি। তারপর 27, 28 কিছু নেই, কোনো কাব্যগ্রন্থ নেই। 29-এ আবার দুটো কাব্যগ্রন্থ পাচ্ছি, চক্রবাক এবং সন্ধ্যা। 29-এ তাহলে আবার কটা পাচ্ছি? দুটো পাচ্ছি, চক্রবাক এবং সন্ধ্যা। 1930-এ আবার একটা, প্রলয় শিখা। তারপর অনেক দিনের একটা গ্যাপ, কারণ এই সময় তিনি অসুস্থ হয়ে পড়ছেন। 1945-এ বেরোচ্ছে নতুন চাঁদ এবং 1950-এ বেরোচ্ছে তার অসম্পূর্ণ কাব্য মরু ভাস্কর। কেমন? এরপর তার উপন্যাস এবং নাটকের প্রকাশকালগুলো আমরা একটু দেখে নেব। কি কি উপন্যাস? বাঁধনহারা 4টে উপন্যাস, নজরুল 4টে উপন্যাস লিখছেন। কি কি? বাঁধনহারা 1921, মৃত্যু ক্ষুধা 1930, কুহেলিকা 1931, জীবনের জয়যাত্রা 1939। মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা এবং জীবনের জয়যাত্রা, এই 4টে উপন্যাস কবে বেরোচ্ছে? 1921, 30, 31, 39। এরপর নাটক কি কি? নাটকও 4টে, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে এবং মধুমালা। কি কি নাটক তাহলে? ঝিলিমিলি বেরোচ্ছে 1931, আলেয়া বেরোচ্ছে 1931, পুতুলের বিয়ে বেরোচ্ছে 1933 আর শেষ মধুমালা বেরোচ্ছে 1960 খ্রিস্টাব্দে। এই গেল তার নাটক এবং উপন্যাস। এরপর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রথমেই আমরা দেখেছি যুগবাণীর কথা। যুগবাণীর কথা আমরা জানি, যুগবাণী 1922 খ্রিস্টাব্দে প্রকাশ হচ্ছে। আর একটি প্রবন্ধ গ্রন্থ নজরুলের আছে, সেটি হচ্ছে ওই রাজবন্দির জবানবন্দি, এই নাম দিয়ে একটি প্রবন্ধ গ্রন্থ বেরোচ্ছে কত খ্রিস্টাব্দে? 1923-এ। কারণ 1923-এই কিন্তু এই রাজবন্দির জবানবন্দি তিনি দিচ্ছেন, তাই তো? তাহলে এই দুটো প্রবন্ধ গ্রন্থ নজরুলের। কি কি? যুগবাণী এবং রাজবন্দির জবানবন্দি। আর ছোট গল্প সংকলন বা গ্রন্থ, ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925 এবং শিউলিমালা 1931। কি কি তাহলে? ছোট গল্প গ্রন্থ, ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925 এবং শিউলিমালা 1931 খ্রিস্টাব্দ। এরপর তার গানের বই, নজরুল গীতি বলে যা পরিচিত আমাদের কাছে, সেই নজরুল গীতির অনেকগুলো কিন্তু নানান রকম গ্রন্থ আছে বা সংকলন আছে। সেই নামগুলো একটু আমাদের, নাম এবং প্রকাশকালগুলো একটু মাথায় কিন্তু রাখা ভালো। কি কি? প্রথমেই বুলবুল 1928 থেকে 52 নানান সময়ে এটি প্রকাশিত হয়েছে। তারপর চোখের চাতক 1929, চন্দ্রবিন্দু 1931, সুর সাকি 1931, জুলফিকার 1932, বনগীতি 1932, গুলবাগিচা 1933, গীতি শতদল 1934, সুরলিপি 1934, গানের মালা 1934 এবং রাঙা জবা 1966। তাহলে 1928-এ একটি বুলবুল, যেটা বিভিন্ন পর্বে প্রকাশিত হয়েছে 1952 সাল পর্যন্ত। তারপর চোখের চাতক 1929, 1931-এ দুটো বই, চন্দ্রবিন্দু এবং সুরসাকি, 32-এও দুটো বই, জুলফিকার এবং বনগীতি, 33-এ আবার একটা, গুলবাগিচা, 34-এ আবার দুটো, গীতি শতদল ও সুরলিপি, তিনটে, 34-এ তিনটে, গীতি শতদল, সুরলিপি এবং গানের মালা, এবং 1966-তে শেষে রাঙা জবা, যা বোঝাই যাচ্ছে একটি কিন্তু শ্যামা সঙ্গীত বিষয়ক বই। এরপর কাব্যগ্রন্থগুলোর আলোচনা। কাব্যগ্রন্থ প্রথমেই প্রথম প্রকাশিত যে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রকাশকাল 25 অক্টোবর 1922,
কার্তিক 1929। এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কাকে উৎসর্গ করা হচ্ছে? বারীন্দ্র কুমার ঘোষকে। কি লেখা হচ্ছে? ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষ শ্রী শ্রী চরণারবিন্দেষু। এই কথাগুলো উল্লেখ করে উৎসর্গ করা হচ্ছে কাকে? বারীন্দ্র কুমার ঘোষকে। কোন কাব্যগ্রন্থ? অগ্নিবীণা। কত খ্রিস্টাব্দে প্রকাশিত? 25 অক্টোবর 1922, যা নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রচ্ছদ, এই কাব্যের প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রচ্ছদ পরিকল্পনা কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু প্রচ্ছদ এঁকেছিলেন কে? শ্রী বীরেশ্বর সেন। এইটা কিন্তু একটু ট্রিকি বিষয়, বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রচ্ছদ অগ্নিবীণা কাব্যের এই যে প্রচ্ছদ, অগ্নি আগুন এবং সেই আগুনের মধ্যে থেকে একটি বীণার আঙ্গিক ভেসে উঠছে, সেই প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু প্রচ্ছদটা এঁকেছিলেন কে? শ্রী বীরেশ্বর সেন। কেমন? এই কাব্যের প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। কবিতাটি 1929 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে এই প্রলয় উল্লাস কোথায় কবে প্রকাশিত হয়েছিল? প্রবাসীতে 1929 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস প্রকাশিত হয়েছিল। মোট কবিতা কটা? এই কাব্যে মোট কবিতার সংখ্যা 12টা। অগ্নিবীণাতে মোট কবিতার সংখ্যা কটা? 12টা। কি কি কবিতা রয়েছে? এখানে কিন্তু বেশ কিছু বিখ্যাত কবিতা রয়েছে এই অগ্নিবীণাতে। সেই বিখ্যাত কবিতাগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি কি? প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতেল আরব, খিয়াপাড়ের তরণী, কোরবানি ও মোহররম। এই 12টা কবিতা এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে ছিল, যার মধ্যে এই প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, কামাল পাশা, সাতেল আরব, এই কবিতাগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। সুতরাং এই কবিতার নামগুলো আমাদের একটু আলাদা করে মাথায় রাখতে হবে। নামকরণ, কোথা থেকে তিনি এই অগ্নিবীণা নাম দিলেন? না, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, সেই গানের খানিকটা প্রভাব বোধ হয় সমালোচকরা মনে করেন এই গ্রন্থের নামের ক্ষেত্রে পড়েছে। এটি একটি বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ এবং এই কাব্যের রক্তাম্বরধারিণী মা কবিতার জন্য নজরুলকে কারাবরণ করতে হয়। তাহলে কোন অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতার জন্য নজরুলকে কারাবরণ করতে হয়েছিল? রক্তাম্বরধারিণী মা। সেটি একটি বলা হয় যে রাষ্ট্রদ্রোহী কবিতা, রাষ্ট্রদ্রোহমূলক যে কবিতা, রাজদ্রোহ বা রাজবিদ্রোহী কবিতা, সেই রকম একটি কবিতা হচ্ছে এই রক্তাম্বরধারিণী মা। এই কবিতার জন্য তাকে কিন্তু কারাবরণ করতে হয়েছিল। আচ্ছা, এরপর আসছি এই কাব্যগ্রন্থের যে বিখ্যাত কবিতা, সবচেয়ে জনপ্রিয় যে কবিতা বিদ্রোহী, সেই কবিতাটি প্রসঙ্গে। তাহলে সেই বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থে ছিল? অগ্নিবীণা। ঠিক আছে, অগ্নিবীণা কাব্যের এটি দ্বিতীয় কবিতা ও শ্রেষ্ঠ কবিতা। বোধহয় নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতা এই বিদ্রোহী কবিতা, সেটি ছিল তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থে। অগ্নিবীণার কিন্তু এটি দ্বিতীয় কবিতা। নজরুলের বিখ্যাত কবিতা সমূহের মধ্যে এটি অন্যতম বলাই বাহুল্য। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি। তাহলে বিদ্রোহী কবিতা কবে প্রথম প্রকাশ হচ্ছে? 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি, 22 পৌষ 1328 বঙ্গাব্দ, সাপ্তাহিক বিজলী পত্রিকায়। কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলী পত্রিকায়। বিদ্রোহী কবিতা কোথায় প্রকাশিত হচ্ছে তাহলে? সাপ্তাহিক বিজলী পত্রিকায়। কত? 1922 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি। কোন কবিতা প্রকাশ হচ্ছে? বিদ্রোহী। এছাড়াও এই প্রথম প্রকাশ হওয়া ছাড়াও এই বিদ্রোহী কবিতাটি মাসিক প্রবাসী মাঘ 1328, মাসিক সাধনা বৈশাখ 1329 ও ধূমকেতু 22 আগস্ট 1922 এই পত্রিকাগুলিতেও কিন্তু প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়া মাত্র এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কোন ছন্দে লেখা তাহলে বিদ্রোহী কবিতা? মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে এই বিদ্রোহী কবিতা লেখা। এটি 1321 বঙ্গাব্দের ডিসেম্বর মাসে রচিত হচ্ছে।
এটা বোধহয় 1921 খ্রিস্টাব্দ, 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রচিত হচ্ছে বিদ্রোহী কবিতা। এই কবিতার প্রথম শ্রোতা ছিলেন মুজাফফর আহমেদ, সেই মুজাফফর আহমেদ যার সঙ্গে তিনি যুগ্মভাবে নবযুগ পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই মুজাফফর আহমেদ ছিলেন এই বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা। এই কবিতায় আমি শব্দটা 147 বার ব্যবহৃত হয়েছে। এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং এই কবিতার এই ছোট ছোট ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, এই ইনফরমেশনগুলো দিয়ে প্রশ্ন আসে। তাহলে এই বিদ্রোহী কবিতাতে আমি শব্দটা কতবার ব্যবহার হয়েছে? 147 বার, এবং কবিতার মোট পংক্তি সংখ্যা কত? 139। কতগুলো পংক্তি আছে বিদ্রোহী কবিতাতে? 139টি পংক্তি রয়েছে এই বিদ্রোহী কবিতাতে, এবং এখানে আমি এই শব্দটা কবি ব্যবহার করেছেন কতবার? 147 বার। কেমন? এরপর দোলন চাপা কাব্যগ্রন্থ। দোলন চাপা প্রকাশকাল সেপ্টেম্বর অক্টোবর 1923, আশ্বিন 1330 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ এটি। কোথা থেকে বেরোচ্ছে? আর্য পাবলিশিং হাউস থেকে। 1922 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর আগে ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে নামে কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়, এটা আমরা আগেই দেখলাম। কবিকে 1923 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং প্রেসিডেন্সি বা আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। এই যে সময় পর্ব, এই জেলে বসে তিনি যে সময় কাটাচ্ছেন, সেই সময় পর্বে কিন্তু এই দোলন চাপা কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা হচ্ছে। এই সময় পর্বে দোলন চাপা কাব্যের কবিতাগুলি রচিত হচ্ছে, এবং জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় তার এই সমস্ত লেখাগুলো জেলের বাইরে বের করে আনছেন। কে আনছেন? পবিত্র গঙ্গোপাধ্যায়। এবং এই আর্য পাবলিশিং হাউস থেকে সেই জেলে বসে লেখা কবিতাগুলো দোলন চাপা নাম দিয়ে প্রকাশ হচ্ছে, যার ভূমিকাও লিখছেন কিন্তু এই পবিত্র গঙ্গোপাধ্যায় দুটি কথা শিরোনামে। কেমন? তাহলে এই পবিত্র গঙ্গোপাধ্যায় কি করছেন? যে জেল কর্তৃপক্ষের অগোচরে এই নজরুলের জেলের ভেতরে বসে লেখা দোলন চাপা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেগুলো বের করে আনছেন আর্য পাবলিশিং হাউস থেকে, সেটা প্রকাশ হচ্ছে, এবং তার ভূমিকা লিখছেন পবিত্র গঙ্গোপাধ্যায় নিজে দুটি কথা শিরোনামে। এই কাব্যের মূল বিষয় কি? প্রেম ও প্রকৃতি। প্রথম সংস্করণে কটা কবিতা ছিল? 19টা কবিতা ছিল। প্রথম সংস্করণে কটা কবিতা ছিল? 19টা। এবং সূচিপত্রের আগে মুখবন্ধ রূপে এই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কিন্তু সংযোজিত হয়েছিল, যেটা কবে লিখছিলেন নজরুল? সেই রবীন্দ্রনাথ যখন তাকে বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন, সেই উল্লাসে তিনি যে লিখেছিলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে, সেই কবিতা কিন্তু এই দোলন চাপা কাব্যগ্রন্থের সূচিপত্রের আগে মুখবন্ধ রূপে সংযোজিত হচ্ছে। এবং এই কবিতাটি 1330 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কেমন? কি কি কবিতা ছিল একটু দেখে নিও সবাই। প্রথম সংস্করণ এবং তৃতীয় সংস্করণে আরো অনেকগুলো কবিতা এর সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথম সংস্করণে কটা কবিতা ছিল? 19টা কবিতা ছিল। তার মধ্যে রয়েছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, যেটা মুখবন্ধ রূপে। এছাড়া দোদুল দুল, বেলা শেষে, পৌষ, পথহারা, ব্যথাগরব, উপেক্ষিত, সমর্পণ, পুবের চাতক, অবহেলার ডাক, চপল সাথী, পূজারিণী, অভিশাপ, আশান্বিতা, পিছু ডাক, মুখরা, সাধের ভিখারিণী, আশা, শেষ প্রার্থনা। এই কবিতাগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এর সঙ্গে এই তৃতীয় সংস্করণ অর্থাৎ শ্রাবণ 1361 সালে দোলন চাপার যে তৃতীয় সংস্করণ বেরোচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু কবিতা যুক্ত হচ্ছে হয়ে সেখানে কবিতার সংখ্যা দাঁড়াচ্ছে 50টা। ছিল 19টা প্রথম সংস্করণে, আরো কিছু কবিতা যুক্ত হচ্ছে যেগুলো মূলত ছায়ানট কাব্যের মধ্যে ছিল, সেখান থেকে যুক্ত হয়ে পরে তৃতীয় সংস্করণে দোলন চাপার কবিতার সংখ্যা দাঁড়াচ্ছে কিন্তু 50টা। কি কি কবিতা এখানে? প্রথম সংস্করণের পৌষ, পথহারা, অবহেলার ডাক, পূজারিণী, অভিশাপ এবং পিছু ডাক, কবিরানী, এই যে কবিতা কটা, এইগুলোকে বাদ দিয়ে আরো বেশ কিছু কবিতা যুক্ত হয়েছে, সেগুলো আমি আর বিস্তারিত যাচ্ছি না, এই জায়গাটা দেখে নিতে হবে, একটু কিন্তু তোমরা পড়ে নিও। আর এই কবিতাগুলি ছায়ানট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। বেশ, পরেরটাই যায়। পরের কাব্যগ্রন্থ বিষের মাসি। প্রকাশকাল 10 আগস্ট 1924, 16 শ্রাবণ 1331। নজরুল প্রকৃতপক্ষে যেসব কবিতা ও গান একত্রিত করে অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড প্রকাশ করবেন ভেবেছিলেন, সেই কবিতাগুলো নিয়েই কিন্তু প্রকাশিত হচ্ছে বিষের বাঁশি। ঠিক আছে? এটি গীতিকাব্যধর্মী রচনা। উৎসর্গ কাকে করছেন? মিসেস এম রহমান সাহেবা।
মিসেস এম রহমান সাহেবা, এই মিসেস এম রহমানকে নিয়ে নজরুল কিন্তু কবিতাও লিখছেন, সেটাতে আমরা পরে আসছি। তো সেই মিসেস এম রহমান সাহেবাকে কিন্তু এই বিষের বাঁশি কাব্য নজরুল উৎসর্গ করছেন। এটি নজরুলের প্রথম নিষিদ্ধ হওয়া গ্রন্থ। প্রথম নিষিদ্ধ হওয়া গ্রন্থ তাহলে কোনটা? এই বিষের বাঁশি। 1924 সাল থেকে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং 1945 খ্রিস্টাব্দে এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাহলে কত সাল? 1924 সালে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এবং 1945 সালে এর ওপর থেকে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। নিষিদ্ধ হওয়ার কারণ, বিষের বাঁশি প্রসঙ্গে তৎকালীন বেঙ্গল লাইব্রেরির অক্ষয় কুমার দত্তগুপ্ত লিখছেন যে পাবলিক ইনস্ট্রাকশন বিভাগকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন যে লেখক বিষের বাঁশির মাধ্যমে তার বিপ্লবী অনুভূতির প্রকাশ করেছেন। তাহলে কে বলছেন? অক্ষয় কুমার দত্তগুপ্ত। তিনি কে? বেঙ্গল লাইব্রেরির একজন সদস্য। কাকে বলছেন? পাবলিক ইনস্ট্রাকশন বিভাগকে লেখা একটা চিঠিতে লিখছেন কি না এই লেখক অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিষের বাঁশির মাধ্যমে তার বিপ্লবী অনুভূতির প্রকাশ করেছেন এবং তরুণদের বিদ্রোহ করতে এবং আইন অমান্য করতে প্ররোচনা দিচ্ছেন। এর ফলে 1924 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর একটি গেজেট ঘোষণা করে, গেজেট প্রকাশ করে সেই গেজেটের মাধ্যমে বিষের বাঁশিকে নিষিদ্ধ গ্রন্থ ঘোষণা করা হয়। কত সাল? 1924 সাল। কতদিন পর্যন্ত ছিল নিষেধাজ্ঞা? 1945 সাল পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা ছিল। প্রচ্ছদ, এই যে নজরুলের ঝড়ের রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস এর প্রচ্ছদ এঁকেছিলেন। কে? ঝড়ের রাতের বন্ধু, নজরুলের ঝড়ের রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস, তিনি এই প্রচ্ছদ এঁকেছিলেন। এই যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদ এঁকেছিলেন নজরুলের ঝড়ের রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস। এখানে দেখছি একজন কিশোর হাঁটু মুড়ে বসে রয়েছে, তাকে জড়িয়ে রয়েছে একটা বিষধর সাপ, কিন্তু বাচ্চাটির চোখে মুখে কোনো ভয় নেই এবং তার সামনে নতুন দিনের সূর্য যেন উদিত হচ্ছে এবং তার বাঁশির সুরে সেই সূর্য জেগে উঠছে। এইটি হচ্ছে সেই বিষের বাঁশির প্রচ্ছদ। এরপর গ্রন্থ সম্পর্কিত কিছু উক্তি দেখে নেব, কে কি বলছে। প্রবাসী বলছে কবিতাগুলি যেন আগ্নেয়গিরির প্লাবন ও ঝড়ের প্রচণ্ড রুদ্ররূপ ধরিয়া বিদ্রোহী কবির মর্মজ্বালা প্রকটিত করিয়াছে। জাতির এই দুর্দিনে মুমূর্ষু নিপীড়িত দেশবাসীকে মৃত্যুঞ্জয়ী নবীন চেতনায় উদ্বুদ্ধ করিবে। তাহলে প্রবাসী এই বিষের বাঁশি সম্পর্কে কি বলেছে সেটা আমরা দেখে নিলাম। মোট কবিতা, এই গ্রন্থে মোট 27টি কবিতা রয়েছে। উৎসর্গ অংশটাও কিন্তু একটি কবিতায় রচিত। এই বিষের বাঁশির উৎসর্গ অংশটা একটা কবিতায় রচিত এবং এই কবিতাটার পর অর্থাৎ উৎসর্গের কবিতার পরে রয়েছে এই যে কবিতাগুলো রয়েছে সেখানে বেশ কিছু বিখ্যাত কবিতা রয়েছে, যেমন চরকার গান এখানে রয়েছে, জাতের বজ্জাতি, শিকল পরার গান। এই গানগুলো কিন্তু এখানে যথেষ্ট বিখ্যাত গান। কেমন? শিকল পরার গান মানে এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। তারপর চরকার গান, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, এই যে গানটি সেই জাতের বজ্জাতি কবিতা শিরোনামে প্রকাশিত হয়েছিল এই বিষের বাঁশি কবিতায়, কাব্যগ্রন্থে। আচ্ছা, এরপর ভাঙার গান, প্রকাশ শ্রাবণ 1331 বঙ্গাব্দ, আগস্ট 1924। প্রকাশককে ন্যাশনাল বুক এজেন্সি। এই যে ন্যাশনাল বুক এজেন্সি, সেই ন্যাশনাল বুক এজেন্সি ভাঙার গান প্রকাশ করছেন। মূল্য, প্রকাশকালে গ্রন্থটির মূল্য ছিল 1 টাকা। উৎসর্গ, মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে এই গ্রন্থ উৎসর্গ করছেন কবি। এই কাব্যে কি কি কবিতা ছিল? ভাঙার গান, জাগরণী, মিলন গান, পূর্ণভিনন্দন, ঝোড় গান, মোহান্তের মোহ অন্তের গান, আশু প্রয়াণ গীতি, এটি আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরণে লেখা, দুঃশাসনের রক্তপান, ল্যাভেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত, সুপার জেলের বন্দনা, শহীদি ঈদ ইত্যাদি এই কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা। এই বইটিও নিষিদ্ধ ঘোষিত হয়। কবে? 11ই নভেম্বর 1924 তারিখে বইটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ব্রিটিশ সরকার এই নিষেধাজ্ঞা কিন্তু কখনো তোলেননি। বিষের বাঁশির নিষেধাজ্ঞা উঠে গেছিল 1945-এ, কিন্তু এই ভাঙার গানের ওপর ব্রিটিশ সরকার কিন্তু নিষেধাজ্ঞা কখনো প্রত্যাহার করেননি। কবে নিষেধাজ্ঞা জারি হয়েছিল? 11ই নভেম্বর 1924 তারিখে। বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায় 1949 সালে। এই কাব্যগ্রন্থের দুঃশাসনের রক্তপান কবিতাটি 1329 বঙ্গাব্দের 10 কার্তিক শুক্রবার ধূমকেতুর প্রথম বর্ষের সপ্তদশ সংখ্যায়, অর্থাৎ নজরুল সম্পাদিত পত্রিকা ধূমকেতুর প্রথম বর্ষের সপ্তদশ সংখ্যায় দুঃশাসনের রক্ত শিরোনামে প্রকাশিত হয়েছিল।
দুঃশাসনের রক্ত শিরোনামে ধূমকেতু পত্রিকার প্রথম বর্ষের সপ্তদশ সংখ্যায় প্রকাশিত হওয়া কবিতাটি এই ভাঙার গান কাব্যগ্রন্থে দুঃশাসনের রক্তপান নামে সংযোজিত হয়েছে। শহীদি ঈদ কবিতাটি মোহাম্মদী সাপ্তাহিক মোহাম্মদীতে ছাপা হয়েছিল এবং মোহান্তের মোহ অন্তের গান এই যে কবিতাটি সেটি তারকেশ্বরের মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে লিখিত বলে প্রচলিত। কার বিরুদ্ধে? তারকেশ্বরের মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে এই গানটি কবিতাটি লেখা হয়েছিল। কি কবিতা? মোহন্তের মোহ অন্তের গান। কেমন? যেটা ভাঙার গান কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর ছায়ানট, প্রকাশকাল সেপ্টেম্বর 1925, আশ্বিন 1332, প্রেমমূলক কাব্য। এই গ্রন্থে 50টি কবিতা রয়েছে। উৎসর্গ কাকে করছেন? আমার শ্রেয়তম রাজলাঞ্ছিত বন্ধু মুজফফর আহমেদ এবং কুতুবুদ্দিন আহমেদ করকমলে, দুজনকে উৎসর্গ করছেন। ছায়ানট দুজনকে উৎসর্গ করছেন। কে? মুজফফর আহমেদ এবং কুতুবুদ্দিন আহমেদ। মূল্য, প্রকাশকালের মূল্য পাঁচশিকা। এর উল্লেখযোগ্য কবিতাগুলো একটু দেখে নিও। কমল কাঁটা, সায়ক বেধা পাখি, আপন পিয়াসী, চাঁদ মুকুর, এই কবিতাগুলো কিন্তু গান হিসাবে বেশি উল্লেখযোগ্য। এরপর চিত্তনামা, প্রকাশকাল শ্রাবণ 1332, 1925 খ্রিস্টাব্দ। উৎসর্গ মাতা বাসন্তী দেবীকে। মোট কবিতা 4টি। অর্ঘ্য, অকাল সন্ধ্যা, ইন্দ্রপতন, রাজভিখারী। এখানে অকাল সন্ধ্যা শ্রাবণ মাসে 1331 বঙ্গাব্দে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পাদটিকায় লেখা ছিল স্বর্গীয় দেশবন্ধুর শোকযাত্রার গান এবং এই কবিতাগুলোর বেশিরভাগ কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে কবি রচনা করেছিলেন। সান্ত্বনা কবিতাটি বিজলী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ইন্দ্রপতন আত্মশক্তি পত্রিকায়। সাম্যবাদী, প্রকাশকাল 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। মোট 11টা কবিতা রয়েছে এখানে। কি কি রয়েছে দেখে নেবে। সাম্যবাদী কাব্যগ্রন্থের সাম্যবাদী কবিতায় মার্ক্সীয় যে প্রলেতারিয়েত ভাবনা তার কিন্তু প্রতিফলন রয়েছে এবং সাম্যবাদী রুশ ভাষায় অনুদিত হয়েছিল বলে কিন্তু মুজফফর আহমেদ জানাচ্ছেন এবং হুগলিতে থাকাকালীন সাম্যবাদী কবিতা রচিত হয়েছিল। কোথায়? তাহলে হুগলিতে থাকাকালীন এই সাম্যবাদী কবিতা রচিত হয়েছিল। এরপর সর্বহারা, প্রকাশকাল শ্রাবণ 1333 বঙ্গাব্দ, অক্টোবর 1926। উৎসর্গ করা হচ্ছে মা বিরজা সুন্দরী দেবীকে। মোট কবিতা সংখ্যা 10টি। কি কি কবিতা আছে দেখে নিয়ে। তার মধ্যে সর্বহারা, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ত, গোকুলনাগ, এগুলো আমাদের ভীষণ পরিচিত কবিতা সুতরাং এবং বিখ্যাত কবিতা, সেইগুলো কিন্তু এই সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা, সেটা একটু মাথায় রেখো। এবং সর্বহারা কবিতাটা 1933 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর ঝিঙে ফুল, বিস্তারিত যাচ্ছি না। উৎসর্গ বীর বাদলকে, প্রকাশকাল দেখে রাখবে। মোট কবিতার সংখ্যা 13টা। এটি মূলত ছোটদের জন্য লেখা কবিতা, কবিতার একটি সংকলন যেখানে ঝিঙে ফুল, খুকি ও কাঠবেড়ালি, খাদু দাদু, প্রভাতী, লিচু চোর, এই যে বিখ্যাত ছোটদের কবিতাগুলো সেটা কিন্তু এই ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর চক্রবাক, প্রকাশকাল 12 আগস্ট 1929। উৎসর্গ সুরেন্দ্রনাথ মৈত্রকে, প্রধান উপজীব্য প্রেম ও বিরহ। মোট কবিতা, এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা 19টি। তার মধ্যে বিখ্যাত চক্রবাক তো আছেই, তাছাড়াও বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এটিও একটি বিখ্যাত কবিতা। এরপর জিঞ্জির, প্রকাশকাল অক্টোবর নভেম্বর 1928। মোট কবিতা 16টি। তার মধ্যে এই যে মিসেস এম রহমানের কথা বলছিলাম একটি কবিতা, সেটি কিন্তু এই জিঞ্জির কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এখানকার আরেকটি বিখ্যাত কবিতা চিরঞ্জীব জগ্গুল, এই কবিতাগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এরপর ফণী মনসা, প্রকাশকাল 29 জুলাই 1927। মোট কবিতা 23টি। প্রথম কবিতা সব্যসাচী, যা 7 জানুয়ারি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। শেষ কবিতা হিন্দু মুসলিম যুদ্ধ। প্রথম কবিতা কি? সব্যসাচী। শেষ কবিতা হিন্দু মুসলিম যুদ্ধ। প্রকাশক স্বয়ং কাজী নজরুল ইসলাম। এই ফণী মনসা কাব্যের প্রকাশক কিন্তু তাহলে স্বয়ং কাজী নজরুল ইসলাম এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশ করছেন কে? তার স্ত্রী প্রমীলা দেবী 1359 বঙ্গাব্দে। এখানকার বেশ কিছু বিখ্যাত কবিতা সব্যসাচী, সত্যপ্রয়াণ, সত্যগীতি, সত্যপ্রয়াণ গীতি ইত্যাদি, অন্তর ন্যাশনাল সঙ্গীত, এগুলো বিখ্যাত একটি গান, অন্তর ন্যাশনাল সঙ্গীত, এইগুলো কিন্তু এই কবিতাগুলো এই কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা। এবং প্রলয় শিখা, প্রকাশকাল আগস্ট 1930। প্রকাশক স্বয়ং কবি নজরুল এবং এই প্রলয় শিখা গ্রন্থটিও বাজেয়াপ্ত করা হয়েছিল।
নতুন চাঁদ প্রকাশকাল 23 মার্চ। এগুলো খুব ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ নয়, কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল গতবার, সুতরাং মোটামুটি ইনফরমেশনগুলো যেন একটু মাথায় থাকে। প্রকাশককে ছদরুল আনম খাঁ, মোহাম্মদী বুক এজেন্সি, কলকাতা। মোট কবিতা এখানে রয়েছে 17টি কবিতা। এটি তার কবি জীবনের প্রায় শেষ পর্যায়ের কাব্য। কোনটি? নতুন চাঁদ। এরপর সিন্ধু হিন্দোল প্রকাশকাল 1987। প্রকাশ স্থান চট্টগ্রামের তামাকু মান্ডি থেকে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি উৎসর্গ করছেন তার অন্যতম প্রিয় বন্ধু কবি হাবিবুল্লাহ বাহারের বোন নাহারের উদ্দেশ্যে। হাবিবুল্লাহ বাহারকে নয়, তার বোন নাহারকে উদ্দেশ্য করে এই কাব্যটি উৎসর্গ হয়েছিল এবং এই কাব্যের মূল বিষয় প্রেম। এরপর সন্ধ্যা 12ই আগস্ট 1929 বেরোচ্ছে। এর উৎসর্গ করছেন স্বাধীনতার সংগ্রামের বীর বিপ্লবী মাদারীপুর শান্তি সেনাদের নামে এই কাব্য উৎসর্গ করা হচ্ছে এবং এর মূল ভাব বিদ্রোহী ও সমাজ সচেতন সুরের অনুবৃত্তি এই কাব্যে ঘটছে। এরপর নজরুলের সবচেয়ে জনপ্রিয় বই সঞ্চিতা, একটি কাব্য সংকলন যা 2রা অক্টোবর 1928 বেরোচ্ছে। এটি কবিতার সংকলন, আমরা জানি। উৎসর্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং লিখছেন বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণারবিন্দেষু। কলকাতার দুটো প্রকাশনী থেকে কিন্তু এই সঞ্চিতা প্রকাশিত হয়েছিল। প্রথমে বেরিয়েছিল বর্মন পাবলিশিং হাউস থেকে, প্রকাশ করা হয় 2 অক্টোবর 1928। তারপর ডিএম লাইব্রেরি থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয় 14ই অক্টোবর 1928। বর্মন পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ডিএম লাইব্রেরির গোপাল দাস মজুমদার একটি চুক্তিপত্রে কাজী নজরুলকে সই করিয়ে নেন এবং এরপর থেকে বর্মন পাবলিশিং হাউসের প্রথম সংস্করণের পর আর কোনো সংস্করণ বেরোচ্ছে না এবং তারপর থেকে কিন্তু ডিএম লাইব্রেরির পাবলিকেশনটাই সঞ্চিতাটাই আমরা পাচ্ছি। রবীন্দ্রনাথের চয়নিকা সংকলনের আদলে সঞ্চিতায় কবিতা প্রকাশের পরিকল্পনা কে করেছিলেন? বর্মন পাবলিশিং হাউসের ব্রজবিহারী বর্মন। কেমন? রবীন্দ্রনাথের চয়নিকার আদলে ব্রজবিহারী বর্মন এই সঞ্চিতার পরিকল্পনা করেছিলেন। দুটো সঞ্চিতার মধ্যে ডিএম লাইব্রেরির যে সঞ্চিতা তার সেখানে কবিতা বেশি ছিল, তার ফলে সেটি জনপ্রিয় বেশি হয় এবং বিক্রিও বেশি হয়। এখানে কি কি কবিতা রয়েছে? কাব্যগ্রন্থের কবিতা রয়েছে অগ্নিবীণা, দোলনচাপা, ছায়ানট, চিত্তনামা, সর্বহারা, ঝিঙেফুল, ফণিমনসা, সিন্ধু হিন্দোল। এই সমস্ত কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত করে কিছু কবিতা এই সঞ্চিতায় প্রকাশ করা হয়েছিল। এরপর নির্ঝর প্রকাশকাল 1938, শেষ সওগাত প্রকাশকাল 25 বৈশাখ 1365। ঝড় প্রকাশকাল 1 অগ্রহায়ণ 1367, 1960 খ্রিস্টাব্দ। নজরুলের মতে এটি সমালোচকদের মতে এটি নজরুল ইসলামের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। তাহলে জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটা? ঝড়। এটিকে কিশোর নাট্যকাব্য বলা যেতে পারে। এরপর মরু ভাস্কর 1357 বঙ্গাব্দ, 1991 খ্রিস্টাব্দে বেরোচ্ছে। এটি একটি অসম্পূর্ণ কাব্য, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফার জীবনী অবলম্বনে বা জীবনী কাব্য। এটি প্রথম কবিতা অবতরণিকা। এই কবিতাটি সওগাত পত্রিকায় বেরোচ্ছে। কি শিরোনামে? মরু ভাস্কর শিরোনামে বেরোচ্ছে। তারপর কাব্যগ্রন্থে কি নামে থাকছে? অবতরণিকা নামে। এই কবিতাটি সম্পর্কে পত্রিকার সম্পাদক লিখছেন কবি হযরত মুহাম্মদের জীবনী কাব্য লিখিতেছেন। এই কবিতাটি তাহার পূর্বাংশ। স্বর্গ সংখ্যা মোট 4টে। 4টে স্বর্গে 18টি খণ্ড কবিতা রয়েছে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই 4টে স্বর্গে কোথায় কি কি কবিতা রয়েছে সেটা একবার কিন্তু দেখে নেবে। এরপর অনুবাদ কাব্যগ্রন্থ রুবাইয়াত ই হাফিজ, হাফিজের যে রুবাই তার অনুবাদ বেরোচ্ছে 14ই জুলাই। এরপর কাব্য আমপারা, কোরআন শরীফের 30 পারা যাকে আমপারা বলা হয় তার অনুবাদ, কাব্যানুবাদ। এটি উৎসর্গ করছেন বাংলার নায়েবে নবী মৌলভী সাহেবানদের দস্ত মোবারককে। এরপর রুবাইয়াত ই ওমর খৈয়াম, ওমর খৈয়ামের যে রুবাই তার অনুবাদ, সেটির প্রকাশকাল ডিসেম্বর 1959। এর ভূমিকা লিখছেন সৈয়দ মুজতবা আলী। কে লিখছেন? সৈয়দ মুজতবা আলী। কিসের? রুবাইয়াত ই ওমর খৈয়ামের ভূমিকা লিখছেন। উপন্যাস মাথনহারা প্রকাশকাল 1927 অগস্ট। প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রোপন্যাস কি? মাথনহারা। এর আগে নটেন্দ্রনাথ ঠাকুরের বসন্ত কুমারের পত্র নামে একটি পত্র উপন্যাস বেরিয়েছিল, কিন্তু সার্থক পত্র উপন্যাস যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু মাথনহারা। করাচিতে থাকাকালীন তিনি এটি রচনা করেছেন। মুসলিম ভারত পত্রিকায় প্রথম কিস্তি বেরোচ্ছে 1921 খ্রিস্টাব্দে। তারপর গ্রন্থাকারে প্রকাশ পাচ্ছে 1927 অগস্ট। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে।
বিভিন্ন চরিত্র পত্রের মাধ্যমে তাদের মনের কথা তুলে ধরছেন এই উপন্যাসে। এই উপন্যাসের নায়ক নুরুল হুদা, উৎসর্গ নলিনীকান্ত সরকারকে। মোট পত্রের সংখ্যা 18টি। চরিত্র নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা এবং সাহসিকা। এরপর উপন্যাস মৃত্যু ক্ষুধা, সেটি 1930 খ্রিস্টাব্দে বেরোচ্ছে, বৈশাখ 1337। প্রথমে সওগাত পত্রিকায় বেরিয়েছিল। এটি তার দ্বিতীয় উপন্যাস। এর পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি। মৃত্যু ক্ষুধার পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি এলাকা, বিংশ শতাব্দীর প্রথম ভাগ এর পটভূমি, এবং সেখানকার তৎকালীন দারিদ্র, দুর্ভিক্ষ ও নারীদের জীবনের দুর্বিষহ অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে এই উপন্যাসটি রচিত হচ্ছে। এটি একটি সামাজিক উপন্যাস। এখানে প্রথম সাম্যবাদী চেতনার উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সাম্যবাদী চেতনার উপন্যাসও মৃত্যু ক্ষুধাকে বলা যেতে পারে। এর নায়ক আনসার, চরিত্রগুলো দেখে নেবে। আচ্ছা, এরপর কুহেলিকা 1931 পত্রিকায় বেরোচ্ছে, মাসিক নওরোজ পত্রিকায় বেরোচ্ছে 1331 বঙ্গাব্দে। এরপর নওরোজের 5টি সংখ্যা প্রকাশের পর সেটি বন্ধ হয়ে গেলে বেরোচ্ছে সওগাত পত্রিকায়। এই গ্রন্থের পটভূমিকা রয়েছে বাংলাদেশের স্বদেশী যুগের যে সহিংস আন্দোলন। এটি তৃতীয় উপন্যাস। এখানে নাটক, এই নায়ক চরিত্র হচ্ছে জাহাঙ্গীর। অন্যান্য চরিত্রগুলো দেখে নেবে। উপন্যাস, শেষ উপন্যাস জীবনের জয়যাত্রা 1939 বেরোচ্ছে। এরপর গল্প সংকলন গ্রন্থ ব্যথার দান, ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 1922 যে সংখ্যা সেখানে বেরোচ্ছে, সেই সময়ে বেরোচ্ছে। এটি তার প্রথম গল্প গ্রন্থ বা গল্প সংকলন। একটি ছোট গল্প ও একটি পত্র রয়েছে, 5টি ছোট গল্প, কয়েকটি পত্র রয়েছে। একটি ছোট গল্প ও পত্র সাহিত্যের সংকলন। এখানে মোট 5টি ছোট গল্প, একটি পত্র রয়েছে। গল্পগুলো কি কি? ব্যথার দান, হেনা, বাদল বরিশনে, ঘুমের ঘোরে এবং অতৃপ্ত কামনা। আর চিঠিটা কি? রাজবন্দির চিঠি। কোন গল্পে কি রয়েছে সেটা একটু দেখে নেবে। আর উৎসর্গ করা হচ্ছে, মানসী আমার মাথার কাঁটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি, তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। এটি উৎসর্গ পত্রে লিখছেন নজরুল। এরপর রিক্তের বেদন, প্রকাশকাল ডিসেম্বর 1924। এটা তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। মোট গল্প 8টা। রিক্তের বেদন প্রথম গল্প, অন্যান্য গল্পগুলো দেখে নেবে। এখানে বাউন্ডেলের আত্মকাহিনী বেরোচ্ছে। শিউলিমালা, প্রকাশকাল 16 অক্টোবর। এটি তৃতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। এখানে 4টি গল্প রয়েছে। কি কি গল্প? পদ্মগোখরা, জিনের বাদশা, শিউলিমালা আর অগ্নিগিরি। কোনটার কে নায়ক নায়িকা সেটা একবার দেখে রাখবে। আচ্ছা, এবার গানের বই, গানের মালা। এই বইগুলো একটু খেয়াল রাখতে হবে, ইনফরমেশন সমস্তই দেওয়া আছে, সেইগুলো একটু ভালো করে পড়তে হবে। কি কি গানের বই? গানের মালা, বুলবুল প্রথম খণ্ড, গীতি শতদল। গানের মালাতে 95টা গানের সংকলন গুরুদাস চট্টোপাধ্যায় প্রকাশ করছেন। 4+96 পৃষ্ঠার এই যে বই, তার মূল্য 1.5 টাকা। বুলবুলের প্রথম খণ্ড, গানের সংখ্যা 150। উৎসর্গ করছেন দিলীপ কুমার রায়কে। নামকরণ করা হয়েছে তার অকাল প্রয়াত পুত্র বুলবুলের নামে। গীতি শতদল, প্রকাশকাল, প্রকাশক ডিএম লাইব্রেরি। 8+104 পৃষ্ঠার এই বইটার মূল্য 1.5 টাকা ছিল। এই গ্রন্থের সমস্ত গানগুলি প্রায় রেকর্ড করা হয়েছে। মোট 101টি গান এখানে রয়েছে। এরপর নজরুল গীতিকা, চন্দ্রবিন্দু, গানের মালা, এগুলোর সবকটাই কিন্তু একটু ইনফরমেশনগুলো দেখে রাখতে হবে, মনে রাখাটা খুব প্রয়োজন। আর রয়েছে চোখের চাতক, রাঙা জবা। আর তার সঙ্গে জুলফিকার, নজরুল স্বরলিপি, সুরসাকি, সুরলিপি, সুরমুকুল, বুলবুল দ্বিতীয় খণ্ড যা বেরোচ্ছে 1952-তে, মহুয়ার গান এবং গীতিমাল্য। এইগুলোর ইনফরমেশনগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে ছোটদের কাব্যগ্রন্থ সঞ্চয়ন, যা 1362-তে বেরোচ্ছে বঙ্গাব্দ। 26টি কবিতা ও একটি নাটক রয়েছে। কবিতাগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা একটু দেখে রাখবে। আর নাটকটা যেটা, সেই নাটকটার নাম জাগো সুন্দর চিরকিশোর। এটি নজরুলের স্ত্রী প্রমীলা ইসলাম প্রকাশনা করছেন। মোট পৃষ্ঠা সংখ্যা 4+60। 3টে নাটক রচনা করছেন নজরুল। ঝিলিমিলি প্রথম, এখানে 4টে একাঙ্ক নাটক রয়েছে। ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী আর ভূতের ভয়। কোনটার উপরে কি রয়েছে? এবং এই সেতুবন্ধের উপরে রবীন্দ্রনাথের মুক্তধারার প্রভাব রয়েছে, এটা একটু মাথায় রাখবে। এরপর আলেয়া কাব্যনাট্য, যা নজরুল ইসলামের গ্রন্থাকারে প্রকাশিত দ্বিতীয় নাটক। এর পূর্ব নাম ছিল মরুতৃষা। ঠিক আছে। বিষয় ত্রিকোণ প্রেম ও তার পরিণয়। এখানে 30টি গান রয়েছে এবং কি কি চরিত্র এখানে রয়েছে সেটা একটু দেখে রাখবে।
এবং এটি প্রথম মঞ্চস্থ হচ্ছে কলকাতা নাট্য নিকেতনে, যেহেতু নাটক মঞ্চস্থ হওয়ার একটা বিষয় থাকে। আচ্ছা, এরপর মধুমালা নামক গীতি নাটক, সেটি তৃতীয় বা শেষ নাটক। এটি রূপকথার আদলে রচিত 3টি অঙ্ক বিশিষ্ট অ্যালফ্রেড রঙ্গমঞ্চে, যা বর্তমানে গ্রেস সিনেমা, সেখানে নাট্য ভারতীর উদ্যোগে এই নাটকটি, এই মধুমালা নাটকটি এই মঞ্চস্থ হয়। এটি উৎসর্গ করা হয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। মোট গান 43টি। আর ছোটদের জন্য লেখা নাটক পুতুলের বিয়ে, এইগুলো একটু চরিত্র কি বিষয়গুলো একটু দেখে রাখবে, কাকে উৎসর্গ কি কি দেখতে হবে তা বলার কিছু নেই। এরপর প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, 1922-এ প্রকাশকাল, আমরা বারবার বলছি, ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হচ্ছে, এটি প্রথম নিষিদ্ধ গ্রন্থ। এরপর রাজবন্দির জবানবন্দি, দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। এখানে বসে তিনি কি কি লিখছেন, কি কি করছেন, সেটা আমরা আগেই আলোচনা করেছি। আচ্ছা, এরপর চলচ্চিত্র, নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করছেন, এখানে একটি চরিত্রে তিনি অভিনয়ও করছেন। 31 সালে প্রথম সবাক বাংলা চলচ্চিত্র জামাই ষষ্ঠী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রে তিনি সুরকার হিসেবে কাজ করছেন। গীতিকার ও সঙ্গীত পরিচালনা করছেন। 1933 সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব, যেটা গিরিশচন্দ্র পড়তে গিয়ে আমরা দেখেছি ধ্রুব চরিত্র বা ধ্রুব, সেইখানে তিনি ভক্ত ধ্রুব এই চলচ্চিত্রে অভিনয় করছেন, যেটা 1934 বেরোচ্ছে, এবং সেখানে তিনি পাশাপাশি নারদের চরিত্রে অভিনয়ও করছেন। সেই অভিনয়ের একটা মুহূর্তের ছবিও তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আর কি কি সিনেমা, পাতালপুরি, গোড়া, এগুলোতে তিনি সঙ্গীত পরিচালনা করছেন। সাপুরে সিনেমাতে তিনি কাহিনীকার এবং সুরকার দুই ছিলেন। এছাড়াও আরও যে যে চলচ্চিত্রগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আর এক নজরে আমাদের কাজী নজরুল ইসলামের যে গুরুত্বপূর্ণ সাহিত্য কর্মগুলো, সেটা আমরা দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে সেটা দেখতে পারো। বেশ, এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আর আজকের আমরা একটু অন্যভাবে প্রশ্ন উত্তরের কথাটা ভেবেছিলাম। তোমরা একটু প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে দিইনি আজকে ভেবেছিলাম একটু ইন্টারঅ্যাক্ট করব, সেই জন্য একটু আমরা কথা বলি প্রশ্নগুলো নিয়ে। আচ্ছা, কত সালে নজরুল সেনাবাহিনীতে যোগদান করছেন? কেউ বলো, কে আছে? সবাই কে কে আছে? সৌরভ, শ্রেয়া, কিশোর, উমা, সন্ধ্যা, আদর, সীমা, কে বলবে? কে বলবে কত সালে নজরুল সেনাবাহিনীতে যোগদান করছেন? অপশন দিলে সুবিধা হবে। 1910, 15, 12, 17, কত? ঝটপট ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, একদম চটপট উত্তর চাই। 1917। অমৃতা, ভেরি গুড। সাবিলা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 1917, এই তো ক্লাসই পড়া হয়ে যাচ্ছে, বাহ। আচ্ছা, নজরুল ইসলাম লেটো গানের যে দলে যে যোগ দিচ্ছেন, সেই অনুপ্রেরণা তিনি কার কাছ থেকে পাচ্ছেন? কেউ কথা বলতে চাইছে? কে? রাখি, হ্যাঁ রাখি, বলো, শুনতে পাচ্ছি। রাখি, হ্যাঁ 1917, ভেরি গুড। এটা হয়ে গেছে, পরের প্রশ্ন চলে গেছি আমরা, ঝটপট উত্তর দিতে হবে। লেটো গানের অনুপ্রেরণা তিনি কার কাছ থেকে পাচ্ছেন? শাহ করিম, অপশন দিচ্ছি, শাহ করিম, বজলে করিম, আহমেদ শাহ, না করিম উদ্দিন? কার কাছ থেকে পাচ্ছেন? কার কাছ থেকে পাচ্ছেন? কাকার কাছ থেকে, ঠিকই। কাকার নাম কি? শাহ করিম, বজলে করিম, আহমদ শাহ, নাকি করিম উদ্দিন? কি নাম? কার কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন? কাকার কাছ থেকে তো অবশ্যই, সবাই ঠিক। জয়শ্রী, হ্যাঁ, বজ্রে নয় রাখি, বজ্রে নয়, বজলে, বর্গীয় জ, লয়ে একার, কেমন? বজলে করিম, বজলে করিম, ঠিক, সবাই ঠিক। মৌসুমী, জয়শ্রী, শামীম, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি, কার উক্তি? গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি, এই উক্তিটি কার? অপশন দেব না, কার দেখি?
কে বলবে? নজরুলের, ভেরি গুড, এই তো। আচ্ছা, মাতরুন উচ্চ ইংরেজি স্কুল, সবাই ঠিক। সন্ধ্যা, সীমা, শামীম, মৌসুমী, জয়শ্রী, উজ্জ্বল, সবাই ঠিক, নজরুলের উক্তি। আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি, 4 নম্বর প্রশ্ন। মাতরুন উচ্চ ইংরেজি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নজরুল কাকে পেয়েছিলেন? মাতরুন উচ্চ ইংরেজি স্কুলে প্রধান শিক্ষক হিসাবে নজরুল কাকে পেয়েছিলেন? অপশন দিতে হবে? আচ্ছা বেশ, বিভূতিভূষণ, বেণীমাধব দাস, সতীশচন্দ্র কাঞ্জিলাল, না কুমুদ রঞ্জন মল্লিক? কুমুদ রঞ্জন, এই তো, অপশন দেওয়ার আগেই উত্তর পেয়ে গেছি, বাহ, ভেরি গুড। রাখি, উজ্জ্বল, আদার, মৌসুমী, ভেরি গুড, কুমুদ রঞ্জন মল্লিক। আচ্ছা, পরের প্রশ্ন। করাচি সেনানিবাসে বসে নজরুলের লেখা রচনা এর মধ্যে কোনটি? অপশন যাচ্ছি, তার আগে প্রশ্নটা ভালো করে শোনো। করাচি সেনানিবাসে বসে নজরুল এর মধ্যে কোন লেখাটি লিখছেন? প্রলয় শিখা, ঝিঙে ফুল, ব্যথার দান, না পুতুলের বিয়ে? অপশন আবার বলছি, প্রলয় শিখা, ঝিঙে ফুল, ব্যথার দান, না পুতুলের বিয়ে? এর মধ্যে কোন রচনাটা নজরুল সেনানিবাসে বসে লিখছেন? ঝটপট উত্তর চাই, চটপট একদম, অনেকটা সময় আজকে চলে গেছে। এইটুকু সময় তো আমরা নজরুলকে দিতেই পারি, তাই না? ব্যথার দান, ঠিক, শ্রেয়া, শ্রেয়া জানা, ভেরি গুড, ব্যথার দান। সাবিলা, কিশোর, মৌসুমী, আদার, জয়শ্রী, সীমা, সবাই ঠিক, ব্যথার দান, ভেরি গুড। আচ্ছা, এরপর পরের প্রশ্ন যাচ্ছে, 6 নম্বর প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুল ইসলামকে কোন পুরস্কার দেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় নজরুল ইসলামকে কোন পুরস্কার দেন? উত্তর চাই, চটপট উত্তর চাই। কলিকাতা বিশ্ববিদ্যালয় নজরুল ইসলামকে কোন পুরস্কার দেন? অপশন দেব না, বলো দেখি, চট করে বলো। এই তো, রাখি সাহু, জগত্তারিণী, ঠিক, জগত্তারিণী পুরস্কার দেন কলকাতা বিশ্ববিদ্যালয়। বাহ, ভেরি গুড, মানে সবাই এত আচ্ছা, বানানগুলো না একটু দেখে নিতে হবে, হ্যাঁ, জগত্তারিণী বানানটা একটু খেয়াল করে দেখে নিতে হবে, কেমন, বানানগুলোতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। নজরুলের কোন গান বাংলাদেশের রণসঙ্গীত? নজরুলের কোন গান বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? এটাতেও অপশন দেবো না, খুব সহজ উত্তর, আমরা সবাই সেই গান জানি, ছোট থেকে গেয়ে এসে বড় হয়েছি আমরা, তাই না? নজরুলের কোন গান বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? চটপট, এই তো, চল চল, রাখি, আদার, ভেরি গুড, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। আচ্ছা, পরের প্রশ্ন। উজ্জ্বল, জয়শ্রী, সীমা, শ্রেয়া, ইন্দ্রজিৎ, সবাই সবাই ঠিক। আচ্ছা, নজরুলের ছদ্মনাম এর মধ্যে কোনটি নজরুলের ছদ্মনাম? বসন্ত, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, কলহন মিশ্র? এর মধ্যে এই অপশন দিলাম 4টে, কি কি অপশন ভালো করে শোনো। বসন্ত, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, কলহন মিশ্র, এর মধ্যে কোনটা নজরুলের ছদ্মনাম? আদার, সীমা, ভালো করে প্রশ্ন ফলো করতে হবে কিন্তু। এর মধ্যে ছদ্মনাম কোনটা? আমি কিন্তু ছদ্মনাম কথাটা বারবার জোর দিচ্ছি, এই জায়গাগুলো পড়তে, একটু মাথায় রেখে পড়তে হবে, কোনটা ছদ্মনাম, কোনটা উপাধি, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। জয়শ্রী, সীমা, একটু প্রশ্ন ফলো করো, প্রশ্ন কিন্তু একটু মন দিয়ে ফলো করতে হবে, খুব তাড়াতাড়ি সলভ করার চিন্তায় বা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চিন্তায় প্রশ্ন কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আমি বললাম নজরুলের ছদ্মনাম এর মধ্যে কোনটা? বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, বসন্ত, না কলহন মিশ্র? বিদ্রোহী কবি বা সাম্যবাদী কবি এটা কিন্তু নজরুলের উপাধি, ছদ্মনাম নয়।
আর বসন্ত তো একটা নাটিকা যেটা রবীন্দ্রনাথ উৎসর্গ করছেন নজরুলকে। সুতরাং কলহন মিশ্র এটা কিন্তু নজরুলের ছদ্মনাম। কেমন? কলহন মিশ্র যারা বলেছ তারা ঠিক। আচ্ছা, 9 নম্বর, ধূমকেতু পত্রিকার কোন সংখ্যাটি নিষিদ্ধ করা হয়? ধূমকেতু পত্রিকার কোন সংখ্যাটি নিষিদ্ধ করা হয়? 8 নভেম্বর 1922, 9 নভেম্বর 1923, 8 নভেম্বর 1924 না 9 নভেম্বর 1925? কোনটি? ধূমকেতু পত্রিকার কোন সংখ্যাটা নিষিদ্ধ করা হয়েছিল? 1922 তো বটেই, 1922 ঠিক। তারিখটা 8, হ্যাঁ ঠিক, 8 নভেম্বর 1922। ভেরি গুড। এবং কেন নিষিদ্ধ করা হয়েছিল? কারণ ওই সময় আনন্দময়ীর আগমনে কবিতাটা এই সংখ্যায় প্রকাশিত হয়েছিল। শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন গীতিনাট্য উৎসর্গ করছেন নজরুলকে? রবীন্দ্রনাথ কোন গীতিনাট্য উৎসর্গ করছেন নজরুলকে? খুব সহজ উত্তর, ঝটপট। কোন গীতিনাট্য উৎসর্গ করছেন নজরুলকে? চটপট উত্তর। ভেরি গুড, খুব ভালো হচ্ছে, সবাই সবটা পারছে। এ কি? চলো চলো চলো, ঝটপট উত্তর, ঝটপট। বসন্ত, সাবিলা, ভেরি গুড। অমৃতা, খুব ভালো। সন্ধ্যা, মৌসুমী, রাখি, উজ্জ্বল, উমা, সবাই ঠিক। বসন্ত, ভেরি গুড, খুব ভালো। এই রকম করে পড়লেই হবে, হবেই হবে, হতেই হবে। কেমন? বেশ, আজকে এই ক্লাসটা তাহলে শেষ করছি, পরের ক্লাসটা 5 মিনিটে জয়েন করছি। সবাই থাকো, আর পরের ক্লাসটায় আসছি। কেমন? এই ক্লাসটা শেষ করলাম।